না, আমি কেরিয়ার অপশান নিয়ে কখনো কিছু ভাবি না, কারণ আমি খুবই এমন একটা মানুষ যে সবসময় আজকের দিনটাকে নিয়ে ভাবি। যেহেতু ভুয়ো ডাক্তারি পাস করেনি, ডাক্তারি পাস করলে রোজ কি করে ভিডিও বানায়, যেদিকে আমি 2 মাস পরে ভিডিও দিলাম সে সেটা দেখছে না। মানুষ কোথাও না কোথাও পড়াশোনার ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে দিন দিন। মানে ছোটোবেলায় আমাকে যখন জিজ্ঞাসা করতো আমি কী হব, আমি তো ছোটোবেলায় বাস কন্ডাক্টর হতে চেয়েছিলাম। ডাক্তারি পড়ার সময়ের অভিজ্ঞতাটা কেমন? খুব খারাপ। ভালো স্টুডেন্ট হওয়া আর ভালো টিচার হয় টোটালি ডিফারেন্ট। কারণ একটা 100 জনের ক্লাসে এরকম 5-10 জনই থাকে যারা ভালো হয়, যারা জানে, যারা হয়তো এই ক্লাসে এসছে স্যারের ভুল ধরবে বলে, কিন্তু বাকি যে 95 জন ছেলে মেয়ে রয়েছে তাদের কোনো ইন্টারেস্ট নেই ক্লাস করার। কিছু না কিছু বলে দিতাম যাতে টিচারের মনে হতো যে ছেলেটা জানে, আজকে হয়তো পারছে না, মানে এরকম আমি একটা ক্রিয়েট করতাম আর কি, যে আমি সব জানি। আমি ইন্টার্নশিপে হায়েস্ট 120 ঘন্টার কাছাকাছি একটা সপ্তাহে করেছিলাম। ডাক্তার হয়েও ডাক্তারি প্রফেশনটাকে খুব একটা ভালোবাসেন না, এটা লোকে শুনলে অবাকই হয়। গালাগালও দেয়। আমার মাথা যতদিন কাজ করছে আমি পড়াবো তো বটে, কারণ পড়ানোকে আমার থেকে আলাদা করা খুব ডিফিকাল্ট। না, ওনাকে জানানো হয়েছে, তারপরেও উনি রাজি নন। তাহলে সমাজকে জানাতে হবে, সেই জন্যই তো বসে আছি আমি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত জনপ্রিয় ডক্টর লুজার। তার সম্বন্ধে নানা অজানা কথা তো এই পডকাস্টে থাকবেই, এছাড়াও থাকবে চিকিৎসা ক্ষেত্রের নানান তথ্য, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকতে হবে। অর্কদীপ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালোই আছি বলা যায়, চলছে আর কি, যেরকম উত্তর সবাই দেয় চলছে। না, আমি একটু অন্যরকম উত্তর আশা করছি। না, সবার জীবন চলে যায়, মানে এটাতে অন্যরকম উত্তর হয় না। আমরা বাঙালিরা ওইটাই বলি যে চলছে, জীবন চলছে, তাই আমারও চলছে। নতুন কি হচ্ছে লাইফে? নতুন বলতে আমার ইচ্ছা আছে হয়তো আরও জীবনে যেগুলো করতে পারিনি সেগুলো হয়তো সামনের দিনে কিছু করব, তার বাইরে আর কিছু নয়। হঠাৎ করে অর্কদীপ ডক্টর লুজার কি করে হয়ে গেল? এটার গল্প, এটা আমাকে অনেকেই এই প্রশ্নটা করে যে ডক্টর লুজার, খুব কমন প্রশ্ন এটা। আমি না এটা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দিয়ে দিই। কেন, মানেটা কি? অ্যাকচুয়ালি ডক্টর লুজার প্রথমে নাম দিইনি। প্রথমে আমি যখন ফেসবুক পেজ খুলেছিলাম তখন অর্কদীপ বিশ্বাসই ছিল পেজটার নাম। তারপরে একদিন মানে হঠাৎ করে পেজটার নামটা চেঞ্জ করে দিই, করে ডক্টর লুজার করে দিই। তার দুটো কারণ, সেই সময় দুটো ঘটনা ঘটেছিল আর আমি অরিজিনাল কারণটা জানতে চাইছি। অরিজিনাল কারণ আমিও জানি না, তবে সেই সময় দুটো ঘটনা আমার জীবনে ঘটছিল, হয়তো সেটারই প্রভাব ডক্টর লুজার। একটা হচ্ছিল তখন আমি হঠাৎ করে সবে তখন ডাক্তারি পাশ করেছি মেডিকেল কলেজ থেকে, করে আমি বাড়িতে বলছি আমার না ডাক্তারি আমার ঠিক মানে ভালো লাগে না, আমার কোনো দিনই লাগতো না, আমার এটা খুব টানে না ব্যাপারটা। আমি অনেক বেশি কমফোর্টেবল আমি পড়াতে চাই জীবনে, এবং এটা আমি বলছিলাম বাড়িতে যে আমাকে না, আমি পড়াতে চাই জীবনে। তখন আমাকে সবাই বাড়ি থেকে বলতো যে কি বলবো আমরা, মানে আমি বাড়িতে যখন জিজ্ঞাসা করবো যে ছেলে কোথায় ডাক্তারি করছে তারও কি উত্তর দেবো, এরকম হতে পারে না, তো ডাক্তারি করতে হবে। তো এটা একটা জিনিস ঘটছিল তখন, মানে আমার টালমাটাল জীবন। আর সেই সময় এনআরএসের একটা ঘটনা ঘটেছিল, আমার জুনিয়র পরিবহ ওর মাথায় রড দিয়ে মেরেছিল আর কি। তো সেই সময় ডাক্তারদের ওপর একটা মানে আক্রমণ হয়েছিল, যেটা নিয়ে একটা খুব সারা ভারতব্যাপী একটা আন্দোলন হয়েছিল। তো এই দুটো ঘটনা তখন ঘটেছিল, এবং সেইখান থেকে আমার হঠাৎ করে একদিন সকালে উঠে মনে হয়েছিল যে আমি মানে মানে কিরকম জানি না, একটা আমার মধ্যে পুরো লুজার একটা ফিলিং আসছিল, তো একটা ডিপ্রেশন কাজ করছিল। হ্যাঁ, মানে ডাক্তার হিসাবেও মনে হচ্ছিল যে বোধহয় মারি তো খেতে হবে আলটিমেটলি, কারণ ভুল তো হতেই পারে, মানে কেউ পারফেক্ট নয়, একদম সবাই মানুষ। হ্যাঁ মানুষ, ভুল হলে তার মানে মারবে আমাকে কেউ কোনো না কোনো দিন। আজকে পরিবহর মাথা ফাটিয়েছে, কিন্তু আমার মাথা ফাটাবে। আর আরেকদিকে মনে হচ্ছিল এবার যদি যেটা আমি চাইছি, পড়াতে চাইছি, সেটাও পাচ্ছি না, সেটাও কেউ সাপোর্ট করছে না। তো সেইখান থেকে হঠাৎ করে একদিন মনে হলো যে ডক্টর লুজার দিয়ে দিই। তারপরে এটার পরে কিন্তু একটা আলাদা ঝড় উঠলো, তাই তো? না, একদমই না, এটার পরে কোনো ঝড় ওঠেনি। এটা 2019-এর কথা। তখন আমি এমনি ডক্টর লুজার পেজটা খোলা ছিল, আমি কিছুই করতাম না সেখানে। মাঝে মাঝে আমার বিভিন্ন মনে যে কথাগুলো আসতো সেগুলো লিখতাম, আমি কোনো ভিডিও এগুলো কিছুই দিতাম না। আমি ভিডিও দেওয়া শুরু করি মেনলি 21 থেকে। আমি 21 থেকে ভিডিও দেওয়া শুরু করি। 19 থেকে 21-এর মধ্যে এই পেজটাতে মেনলি, মানে একদম 19-এই এই পেজটার নামটা চেঞ্জ করা হয়ে গেছিল। 19-এই ডক্টর লুজার পেজটার নাম দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে
আমার বিভিন্ন কিছু কথা মানে এমনি যেগুলো মনে মনের আসতো কথা। সেগুলো লিখতাম, কিছু ছবি দিয়ে কিছু লিখতাম। সেটা কোনো সার্কাস্টিক কথা হতে পারে, ভালোবাসার কথা হতে পারে, কিংবা হার্ট ব্রেকের কথা হতে পারে, এরকম কথা আর কি। ভিডিও বানানোটা আমার মোটামুটি 20 শেষ থেকে। মানে হঠাৎ সেই আইডিয়াটা এলো কিভাবে? ভিডিও বানানোর আইডিয়া এলো না, তখন কোভিড এসে গেছিলো, তো সবাই বাড়িই বসেছিল, প্রচুর লোক তখন ভিডিও বানাচ্ছিল। তো তখন আমি দেখলাম যে কি ভিডিও করব, কিছু ভিডিও মানে ক্রিয়েট করা যাক। তখন আমার প্রথম এই 2020-তে শেষের দিকে আমি প্রথম ওই ভিডিও বানাই, এবং সেটা কি ভিডিও, সেটা হচ্ছে এই পডকাস্ট, ভার্চুয়াল পডকাস্ট। সেইটা তখন আমি করি। তো তখন আমি কিছু মানুষের সাথে আমি পডকাস্ট করেছিলাম, যদিও সেটা চলেনি। তো আমার পডকাস্টের ওপর আগ্রহ হারিয়ে যায় সেই সময়, কিন্তু ওটাই আমার শুরু। 2020 শেষের দিকে আমি মনে হয় 7 থেকে 8 জনের সঙ্গে পডকাস্ট করেছিলাম, এবং ওটাই শুরু, কিন্তু ওটা চলেনি। তাই তারপর টপিকগুলো নিয়ে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে মানুষকে মোটিভেট করা বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে কথা বলা, এগুলো শুরু হলো কবে এটা থেকে? 21 এটা 2020-তে ওইটা করার পরে আমি তারপরে আবার অফ হয়ে গেছিলাম। ওই পডকাস্টগুলো চলেনি অ্যাকচুয়ালি। ওগুলো যেটুকু ভিউজ হয়েছিল সেগুলো ওই অন্য যে মানুষটা এসছে তার জন্য, মানে আমার সেখানে কোনো কৃতিত্ব নেই। তো আমি সেটা বুঝে গেছিলাম খুব তাড়াতাড়ি যে এর মধ্যে আমার কোনো ক্যারিশমা নেই। তো মানে সেরকম আমি কোশ্চেনও করতে পারিনি। সেই মানে একটা হয় না যে একটা যদি পডকাস্ট হয়, সেখানে আজকে যারা পডকাস্ট করেন, আমার মনে হয় সবার এটা মোটিভ থাকে, একজন তো উল্টো দিকে থাকে কিন্তু তাকেও রিপ্রেজেন্ট করে। পডকাস্ট মানে শুধু ওয়ান ওয়ে ট্রাফিক নয়। বাট আমার ওই যে পডকাস্টটা আমি সেই বছর করেছিলাম, আমার ওটা মনে হয়েছিল যেটা ইটস ভেরি মাচ ওয়ান ওয়ে। ওখানে ওরাই বলছেন এবং ওদের লোকেরাই ভিউজ হচ্ছে, তাতে আমার কিছু নেই এখানে, কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না। সেই জন্য আমি দেখলাম যে ওটা করে লাভ নেই। হয়তো কিছু ভিউজ হয়েছে, কিছু ফলোয়ার বেড়েছে, বাট সেগুলো কেউ মানে অ্যাকচুয়ালি আমাকে ফলো করে না, তারা তাকেই ফলো করে, ভুল করে ফলো ক্লিক করে দিয়েছে। তো সেইখান দিয়ে আমি বন্ধ করে দিই। তারপরে আমি 2021-এর আমার ভিডিও বানানো অ্যাকচুয়াল শুরু 2021-এর এপ্রিল-মে মাস থেকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক কিংবা ইউটিউব হোক। যখন দেখলেন যে প্রচণ্ড ভালোভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করছে, ভিডিওগুলোতে মারাত্মক মারাত্মক কমেন্টস আসছে মানুষের, তখন কীরকম ফিল হতে শুরু করলো? তখন মনে হলো যে এটা একটা অল্টারনেটিভ কেরিয়ার অপশন হতে পারে? না, আমি কেরিয়ার অপশান নিয়ে কখনো কিছু ভাবি না, কারণ আমি খুবই এমন একটা মানুষ যে সবসময় আজকের দিনটাকে নিয়ে ভাবি। আমি খুব একটা ভাবি না। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে আমি যদি এখনই ভাবতে শুরু করি কাল কী হবে, তাহলে আমার মাথায় আসবে যে আমি আইদার জিতবো বা ফেল করবো। এবার যদি ভাবি ফেল করবো, তাহলে সেটা নিয়ে আমি চাপে পড়ে যাব। মানে চাপ নেওয়া হয় আর কি? চাপটা যাতে না নিতে হয় সেই জন্য আমি ভাবি না, নাহলে আমি চাপ নিয়ে ফেলবো। নাহলে আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড চাপ নিই। সেটাই জানতে চাইছি, মানে চাপ নেওয়া মানুষ না একদম না, চাপ ছাড়া মানুষ? প্রচুর চাপ নিই আমি, এবং সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমি ওই একটা টাইমের পর থেকে আমি আর অ্যাকচুয়ালি ভাবি না। আপনি যে কমেন্টের কথা বললেন, খুব খারাপ স্বভাব। আমার কোনো ভিডিওর কমেন্ট পড়ি না। খুব ভালো স্বভাব, এটা খারাপ নয়। না, এটা উচিত নয়। হয়তো অনেকে দরকারি কমেন্ট করে, তো একমাত্র যদি না আমাকে কেউ কমেন্ট দেখায়। কিন্তু ভালোর সঙ্গে এত খারাপ কমেন্ট থাকে, ওগুলো না পড়াই মনে হয় ভালো। হ্যাঁ, সেটা একটা বড় কারণ আমি এত ইমোশনাল একজন মানুষ। তো কি হয় যে মানে প্রচুর ভালো কমেন্ট, একটা এমন কমেন্ট থাকে যেটা এতটা ডিমোটিভেট করে দেয়, তার থেকে আমি ভাবি যে না দেখা ভালো। তবে হ্যাঁ, আমি মোটামুটি কমেন্ট না দেখলেও আমাকে যদি কেউ মেসেজ করে, মেল করে, সেগুলো আমি দেখি। এবং কমেন্টও আমাকে অ্যাকচুয়ালি যদি ইম্পর্টেন্ট কোনো কমেন্ট হয়, তাহলে কেউ না কেউ আমাকে এসে বলে যে এরকম একটা প্রশ্ন আছে, বলে দেয়। তো ঠিক আছে, মানে বাকি কমেন্ট আমি চেষ্টা করি আর কি, কারণ কমেন্টের মধ্যে গালাগাল থাকবেই। সোশ্যাল মিডিয়াতে লোকে গালাগাল দেবেই, ট্রোলিং থাকবেই। আমি যাই করি না কেন। আমি যদি ভিডিও বানাই, তাহলে বলবে যে ডাক্তারি করতে পারছে না বলে ভিডিও বানাচ্ছে। আমি যদি ভিডিও 2 মাসে একটা বানাই, সেটাও একই কমেন্ট করবে। মানে যে কমেন্ট করতে সেটা দেখবেই না, আমি তো 2 মাস পরে বানাচ্ছি, তবুও লিখবে কমেন্টে যে এর এত সময় কি করে হচ্ছে। হ্যাঁ, মানে কাজ করছে না, ডাক্তার নয়। হ্যাঁ, মানে এরকম লিখেছে যে এ তো ভুয়ো ডাক্তারি পাস করেনি। ডাক্তারি পাস করলে রোজ কি করে ভিডিও বানায়, যেদিকে আমি 2 মাস পরে ভিডিও দিলাম, সেটা দেখছে না। অ্যাকচুয়ালি ভিউ এত বেশি হয়ে যায় যে মানুষ বুঝতে পারে না। সেটা। আর একটা কথা হচ্ছে যে আমি এখন খুব মানে 2021-এ ভিডিও বানানোর পর থেকে আমি আবার ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাঝে একটা টাইমে হঠাৎ করে সবাইকে জানিয়ে বেরিয়ে গেছিলেন, তাই তো? কেন, মানে সেটা কেন? আমি 21-এর মে থেকে ভিডিও বানানো শুরু করি, এবং আমি ভিডিও বানিয়েছিলাম 2022-এর এপ্রিল-মে অবধি। আমি তারপরে আর ভিডিও বানাইনি।
মানে আমি কিছু ক্রিয়েট করিনি। তারপরে আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে, বিয়ে করেছি, টিয়ে করেছি, এগুলোর যেগুলো রেডিমেড ভিডিও আমার কাছে আছে আমি সেগুলো পেজে পোস্ট করে দিয়েছি বা ইউটিউবে দিয়ে দিয়েছি। বাট ক্রিয়েট যেটাকে বলে, যে আমি এটা হ্যাঁ, নিয়ে ভাববো, একটা টপিক নিয়ে একটা আমি কিছু ভাববো নিয়ে, যে কি বানাবো, কি করব, সেটা নিয়ে একটা একটা ভাবা মোটামুটি মাথায়, যে সেটা নিয়ে বানানোই 2021-এর থেকে 2022, আর তারপরে এই লাস্ট 1 মাস হলো আমি আবার। হঠাৎ করে ওই সময় বেরিয়ে গিয়েছিলেন কেন? কেননা তখন তো ভালো রেসপন্স পাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ায়। অ্যাকচুয়ালি সামলানো যায় না, মানে তখন আমি অলরেডি পড়ানো শুরু করেছি। যে স্বপ্নটা আমি অনেক দিন আগে দেখেছিলাম যে আমি নিজে পড়াবো, প্রচুর স্টুডেন্ট পড়বে, সেটা তখন পড়ানো শুরু করে দিয়েছি। প্লাস আমি ডাক্তারিটাকে ছাড়তে পারিনি, যেটা আমি বারবার চেয়েছিলাম যে আমি, ঠিক আছে আমি ডাক্তারি পাশ করেছি, আমি কোনো না কোনোভাবে মানে এটা বোঝানোটাও কঠিন, কিন্তু আমার যেটা মাথায় উদ্দেশ্য ছিল যে আমি তো ডাক্তারি যদি না করি তাহলে কি হবে, আমি ডাক্তারির জন্য পড়াচ্ছি, তাহলে আমি হয়তো নিজে ডাক্তারি করছি না, কিন্তু আমি তো 100টা ডাক্তার তৈরি করতে পারছি। তো আমি যদি 100টা লোককে দেখি, তাহলে এরা 100টা লোক 10,000টা লোককে দেখবে, তাহলে অ্যাকচুয়ালি লাভ বেশি। যাই হোক, সেটা তখনও বোঝাতে মানে পারিনি। তখনই সমাজের কথা ভেবেছেন ওই বয়সে? আমি সবসময় ভাবি, মানে আমি খুব ছোট থেকেই আমার সমাজের খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি খুব অ্যাফেক্ট হতে হই। মানে আমার মনে হয় যে এটা হলে ভালো হতো, এটা 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 এরকম কেন হচ্ছে। যদি মনে হয় যে, যদি আমি যখন দেখি যে মাধ্যমিকের হঠাৎ করে স্টুডেন্টের সংখ্যা ধরুন 10 লাখ আগের বছর দিয়েছিল, এবছর 8 লাখ, এটা হয়তো কেউ গুরুত্বই দেবে না, কিন্তু এটা আমাকে অ্যাফেক্ট করে। মাথায় কাজ করে যে কেন কমে গেল। যেহেতু আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আদ্যপান্ত। আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আচ্ছা, যখন এরকম কিছু জিনিসপত্র হয় তখন আমাকে সেটা একটু অ্যাফেক্ট করে, আমার খারাপ লাগে, বা আমি ভাবার চেষ্টা করি যে এটা কেন হচ্ছে বা এটাকে কি করে গড়ানো যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পারি না, কারণ আমার সেই লেভেলের কোনো কানেকশানও নেই। কিন্তু সব রকমের পোস্ট দেখা যায় আপনার সোশ্যাল মিডিয়ায়, মানে মনের ক্ষোভও উগড়ে দেওয়া সেটাও থাকে। হ্যাঁ, তবে সেগুলো ওই আর কি, সেটা ওই মানে ধরুন আমার মনে হলো যেটা খুব খারাপ হচ্ছে, ধরুন আমার মনে হলো যে লোকে এখন পড়াশুনো করতে চাইছে না। মানে আগে যেটা আমরা ছোটোবেলায় দেখতাম যে পড়াশুনোটা করতে হতো সামহাউ, এবং পড়াশুনো অ্যাকচুয়ালি করলে আমাদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসে, সেটা যারা পড়াশুনো করেছে তারাই বুঝতে পারবেন। মানে আপনি যদি পড়াশোনাটা ঠিকমতো করেন, তাহলে আপনি কি না সব কিছু আপনি করতে পারবেন, আপনি জানবেন যে কোনটা করা যায় আর যায় না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ঠিক জিনিস। ভুলের একটা আইডিয়া তো ঠিক, মাথায় আসে মানুষ। এই যে আজকে আমরা এতটা সেটার একটা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো সেটা দেখি না, এবং আপনি সেটা নিয়ে কোনো বলতেও পারবেন না। মানে ধরুন আপনি বললেন যে এটা তো ঠিক হচ্ছে না, তাতে আপনি গালাগালি খাবেন। এখন সবাই তার মতামত দেয়, সেই জন্য আমি মতামত দিই না, কিন্তু এগুলো আমি দেখি, এবং আমার তার একটা বড় কারণ এটাই মনে হয় যে মানুষ কোথাও না কোথাও পড়াশোনার ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে দিন দিন। এবার আমার কেন জানি না মনে হয় যে এটা খারাপ, বা এটার এগেনস্টে কিছু একটা স্টেপ নেওয়া উচিত, কিছু একটা করা উচিত, পড়াশুনোকে অ্যাট্রাকটিভ করা উচিত, বা পড়াশুনো আলটিমেটলি লোকে কেন কিছু করবে, তাহলে তাকে কিছু দেখাতে হবে। ভবিষ্যতে কিছু ভালো অপেক্ষা না করলে ঠিক, পড়ে লাভ নেই, ঠিক। এটাই হয়তো এখনকার প্রজন্মের মাথায় ঢুকে যাচ্ছে। সেই ধারণাটাকেই পাল্টানোর উচিত, পাল্টানোর চেষ্টা করা উচিত। এবং সেই জন্য আমি হয়তো কখনো কখনো লিখি, ভিডিও দিই, আমি আমার ফ্রাস্ট্রেশনের কথা বলি, তাতে কারোর কিছু যায় আসে না, কারোর কিছু লাভও হবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু বিভিন্ন ভিডিওতে আমি যেটা দেখেছি ভীষণ ক্যাজুয়ালি, একদম যেরকম আমরা বাড়িতে থাকি সেরম অবস্থাতেই মাথায় কিছু এলো মনে হয় দেখে, যেটা আমরা দর্শক হিসেবে যেটা বুঝি, যে আপনি মাথায় কিছু এলো কথা বলতে চলে এলেন। মানে সেটা কি সত্যি ওইরকমই থাকে যে হঠাৎ কিছু মনে হলো কথা বলতে চলে এলাম? ওরকমই, আমার কোনো ভিডিও এডিট থাকে না, আমার কোনো ভিডিওতে কোনো কাট থাকে না, সবই ওয়ান শট ভিডিও। ইভেন আপনি যদি আমার ইউটিউবের ভিডিও দেখেন, আমি তো লাস্ট 3-4 বছর বানাইনি, কিন্তু মানে এখন বানাচ্ছি আবার রিসেন্টলি, কিন্তু আপনি যদি আমার 2021 সালের ভিডিওগুলো দেখেন, তখন দেখবেন আর 18 মিনিটের ভিডিও, যেখানে আমি একটা কোনো এক্সপিরিয়েন্স বলেছি, মেডিকেল কলেজের হোক বা স্কুল লাইফের হোক, দেখবেন 18 মিনিটের ভিডিও পুরোটা ওয়ান শট, মানে ওর মধ্যে কোনো কাট নেই, কোনো এডিট নেই, মানে জাস্ট আমি দেখবেন বুঝতে পারবেন আমি মোবাইলটাকে অন করেছি, বলেছি, আবার স্টপ করে দিয়েছি। তো এত ভাবি না, এবার তার মাঝে হয়তো তোতলাই, তবে আমি মনে করি যে ন্যাচারাল থাকে সবটা। পারফেক্ট তো আমরা নই, তাই সেটা দেখিয়ে কেউ কোনো লাভ পারফেক্ট নেই। নই আমরা। আমি এবার একটু আপনার ছোটবেলাটায় যাই। ছোটবেলায় আপনি রাজারহাটেই বড় হয়েছেন। তখন ছোটবেলা থেকেই মনে হতো যে ডাক্তার হব, বা আপনি পড়াতে চান বলছিলেন, তো সেটা ছোটবেলা থেকেই মাথায় ছিল যে আমি পড়াবো কখনো গিয়ে? না, আমার বাবা অ্যাকচুয়ালি স্কুল টিচার ছিলেন, তো বাবাকে আমি পড়াতে দেখেছি ছোটোবেলা থেকে, এবং আমার বাড়িটা খুবই একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, মানে আমার কাকা পিসি সবাই খুব পড়াশোনার মধ্যে ইনভলভড, মানে সবাই কাকা WBCS অফিসার, বা পিসিরা স্কুল টিচার, কেউ কেউ হেলথে চাকরি, মানে সবাই পড়াশুনো করে, আমি ছোটোবেলা থেকে দেখি সবাই পড়ছে।
তো সেইটা একটা ব্যাপার। তো আমি আমার বাবা টিচার ছিল, তো আমি সেটা দেখতাম যে বাবা পড়াচ্ছে, ছেলে মেয়ে পড়তে আসছে, ঠিক আছে, তো এগুলো দেখতাম। তো এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাই আমি কোনোদিন ভাবিনি আমি কি হব। মানে ছোটোবেলায় আমাকে যখন জিজ্ঞাসা করতো আমি কী হব, আমি তো ছোটোবেলায় বাস কন্ডাক্টর হতে চেয়েছিলাম। তারপরে ওই যে বড় বড় যে 16 চাকার লরি আছে, তার যে একটা বড় স্টিয়ারিং হয়, মানে এখন তো পাওয়ার স্টিয়ারিং চলে এসছে, আপনি আগেকার দিনের লরিতে দেখবেন না বড় বড় স্টিয়ারিং, বড় বড় তার উপর না সবুজ রঙের এরকম রিবন দিয়ে মানে রোল করা থাকে। তো ওটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগতো, এবং আমি ভাবতাম যে কি সুন্দর, মানে এবং লরিতে উঠলে একটা গন্ধ পাওয়া যেত, জানি না মানে সেটা ভালো লাগতো। হ্যাঁ, এবং আমি ভাবতাম আমি লরি ড্রাইভার হব। তো লরি ড্রাইভার, বাস কন্ডাক্টর, এগুলো আমি জেনুইনলি ভেবেছি আমি এগুলো হবো। বাস কন্ডাক্টর কারণ হবো কারণ প্রচুর টাকা, হাতে একদম টাকা নিয়ে প্রচুর ঘোরে। কয়েন, আর টিকিটের প্রতি একটা ফ্যাসিনেশন, এটা অনেক বাচ্চাদেরই। অনেক বাচ্চাদের তো থাকে। টিকিট জমানো, এবং ওই দেখতাম যারা কন্ডাক্টর হয়, আমার কোনো বন্ধুর বাবা, তারা টিকিট নিয়ে আসতো স্কুলে, দেখ আমার কাছে এত টিকিট আছে। তো এইগুলো এগুলো আমি ভেবেছিলাম যে আমি এগুলো হব। ডাক্তার হব কোনো দিন ভাবিনি। এরপরে আমি নেক্সট ভাবি কি হব, সেটা হচ্ছে ওই মাধ্যমিকের রচনায় বসে আর কি, মাধ্যমিক বাংলা পরীক্ষা দিতে বসে। আমি বাংলা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের মাধ্যমিকের রচনা এসেছিল তোমার জীবনের লক্ষ্য, আরও দুটো রচনা এসেছিলো, সেগুলো লেখার জায়গাতেই ছিলাম না। তোমার জীবনের লক্ষ্য যখন এলো, ওটা আমার তৈরি করে যাওয়ার রচনা ছিল না। তখন আমি ভাবলাম যে এটাই লিখি। তখন আমি ভাবলাম কী লিখবো, তখনই আমি অ্যাকচুয়ালি প্রথমবার জীবনে তখন আমি 10ও পড়ি, ম্যাচিওর হয়ে গেছি। তখন ডিসাইড করলেন হয়তো ওইখানে বসে আমি ডিসাইড করলাম যে আমাকে যদি চুজ করতে বলে আমি কি হব, এবং সেটাই আমি লিখেছিলাম। আমার মনের যেটা আছে সেটা আমি লিখেছিলাম। সেদিন আমি লিখেছিলাম যে আমি শিক্ষক হতে চাই। তাই আমি ডাক্তার হব কোনো দিন ভাবিনি। আমি একবার ভেবেছিলাম ওই রচনা লিখতে বসে আমি টিচার হতে চাই। তো তারপরে ডাক্তার হয়ে গেল। জয়েন্ট এন্ট্রান্সে তো মারাত্মক ভালো র্যাঙ্ক হয়েছিল। হ্যাঁ, ভালোই বলা যায়। বলা যায় মানে 100-র মধ্যে র্যাঙ্কে আমরা ভালো বলা যায় বলবো না ভালোই বলবো? ভালো র্যাঙ্ক, মানে হ্যাঁ ভালো র্যাঙ্কই, সেই জন্যই ডাক্তারি পড়তে গেছি আর কি। হ্যাঁ, ভালো র্যাঙ্ক, ডাক্তারিতে ভালোই র্যাঙ্ক হয়েছিল। ডাক্তারি পড়ার সময়ের অভিজ্ঞতাটা কেমন? খুব খারাপ। কেন? তার কারণ হচ্ছে যে এটা খুব জেনুইন জিনিস। আমি জানি আমি বললাম, আবার সোশ্যাল মিডিয়াতে এইসব বললে লোকে এসে গালাগাল দিতে পারে, কিন্তু লোকে গালাগাল দিক, কিন্তু সত্যিটা নিয়ে তো আমরা আলোচনা করব। সত্যিটা না, আমি প্রথমেই বলে দিই, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, এটার সঙ্গে কাউকে গুলিয়ে ফেলবো না আমরা। খুব খারাপভাবে পড়ানো, মানে হয়তো রেয়ারলি 1-2 জন ভালো পড়ান, বেশিরভাগই মানে ওই কানেকশানটাই নেই। ধরুন কী হয়, আমি যেটা আজ অবধি কোনো দিন বুঝতে পারলাম না যে কেন এইভাবে পড়ানো হবে। যেভাবে পড়ানো হয় যে একজন এলো, তার একটা স্লাইড প্রিপারেশন করা রয়েছে, সেই স্লাইডটাকে সে প্রজেক্টরে চালালো, এবং সে শুধু সেটাকে রিড করছে, এবং স্লাইড পাল্টে পাল্টে তার 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, চলে গেল। আমি তো কিছু বুঝলাম না, আমি তো কিছু শিখলাম না। তো এই জিনিসটাতে আমি কোনোদিন কানেক্ট করতে পারিনি, সেই জন্য আমার খুব খারাপ এমবিবিএসে পড়াশুনো। আমি ফার্স্ট ইয়ার থেকে আমি যে এই 100-র মধ্যে র্যাঙ্ক করে ঢুকেছিলাম, এরপর থেকে আমার অধঃপতন শুরু হয়। এবং এই অধঃপতনের কারণ অবভিয়াসলি আমি নিজে কিছুটা, কারণ হতে পারতো যে আমি এত খারাপ পড়ানোর পরেও আমি মানে এক্সট্রা এফোর্ট দিয়ে নিজে থেকে একটা কিছু করলাম, কিন্তু আমি ওরকম আমি অত ট্যালেন্টেড নই যে সেটা আমি করতে পারবো। আমি একটু টিচার ডিপেন্ডেন্ট, মানে আমি একটু গাইডেন্স লাগে। আমি একটু ভালো টিচার চাই সবসময়, যে একজন ভালো বলুক, মানে আমি স্টান্ড হয়ে যাব। একটা অ্যানাটমি পড়াচ্ছে, আমি একদম ভিজুয়ালাইজ করছি যে নার্ভটা কোথা থেকে তৈরি হয়, কোথায় গিয়ে কীভাবে মাসেলকে কন্ট্রোল করছে। এই ভিজুয়ালাইজেশনটা আমার দরকার। একটা আলাদা এক্সপেকটেশন ছিল যেটা পড়তে গিয়ে একটু ধাক্কা খায়। কারণ 11-12 অবধি আমি সেভাবেই পড়েছি, সেই জন্যই ওরকম র্যাঙ্ক হয়েছে। মানে ফিজিক্স কেমিস্ট্রি আমি ভিজুয়ালাইজ করতে পারতাম, মানে একটা নিউটনস লজ অফ মোশনে একটা পুলি কোথা থেকে কোথায় টানছে, একটা কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে কীভাবে ভাগ হয়ে যাচ্ছে, এটা আমার চোখের সামনে আমি ভিজুয়ালাইজ করতে পারতাম, সেই জন্যই আমার অত ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু এইটা আমি ভেবেছিলাম মেডিকেল কলেজ, বাবা বিশাল ব্যাপার হবে পড়ানো। আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কেউ নাই করতে পারে। আমি পুরো অবাক যে মানে আমি সেদিনই বুঝেছিলাম যে ভালো স্টুডেন্ট হওয়া আর ভালো টিচার হওয়া টোটালি ডিফারেন্ট। কারণ টিচিং সায়েন্সই নয়, টিচিং ইজ অ্যান আর্ট। আর টিচার হওয়াটা সবার জন্যও নয় না। হ্যাঁ, এবং আমি ওটা বুঝেছিলাম যে টিচিংটা সায়েন্স নয়, টিচিং হচ্ছে একটা আর্ট। এবারে আর্ট ব্যাপারটা সবার মধ্যে নাই থাকতে পারে, কিন্তু আমাদের এই যে সিস্টেমটাই এমন যে আমরা একজনকে ডিগ্রি দেখে তাকে পরীক্ষা নিয়ে তাকে চাকরি দিই, তার পড়ানোর স্কিল নিয়ে কিন্তু আমরা মাথা ব্যথা করি না যে আদৌ সে পড়াতে পারে। আমরা চাকরি দিই কীভাবে, যে তার মার্কস দেখি আমরা, তাকে একটা রিটেন পরীক্ষা নিই, তার একটা ওরাল নিই, কিন্তু সে যে আদৌ পড়াতে পারে কিনা, সে যে একটা স্টুডেন্টকে কানেক্ট করতে পারে কিনা, বা
আমি মনে করি টিচারের একটা লক্ষ্য থাকা উচিত, একটা 100 জনের ক্লাসে এরকম 5-10 জনই থাকে যারা ভালো হয়, যারা জানে, যারা হয়তো এই ক্লাসে এসছে স্যারের ভুল ধরবে বলে, কিন্তু বাকি যে 95 জন ছেলে মেয়ে রয়েছে তাদের কোনো ইন্টারেস্ট নেই এই ক্লাস করার। তাহলে টিচারের কাজ হচ্ছে যাদের সেই আগ্রহটা নেই বা যারা কিছুই জানে না তাদেরকে ওই 1 ঘন্টা ওখানে বসিয়ে রাখা এবং তাদেরকে বোঝানো কি তাদেরকে চলছে। বোঝানো। তো এইটা আমি গিয়ে খুব রিয়েলাইজ করি। তো আমার মেডিকেল কলেজে আমি মানে কন্টিনিউয়াসলি আমার ডিটোরিয়েশন হয়, আমি আমার পড়াশোনা থেকে আগ্রহ হারিয়ে যায়, আমি কি পাস কোনো রকমে করে যেতাম কখনো নেশা ভাঙের মধ্যে না গেছেন? না না না, নেশা ভাঙ করি না আমি এখনো অবধি। মানে কোনোদিন করেননি? না, আমার ওটা মানে টান আসেনি। আর আমি হোস্টেলেও থাকতাম না কখনো, তো আমার বন্ধু বান্ধব সেরকম ছিল না। অনেক সময় কি হয় যে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েই তো লোকে নেশা ভাঙ করে, তো আমার সেরকম বন্ধুও ছিল না। আমরা ডে স্কলার ছিলাম, আমরা কলেজে বেশিক্ষণ থাকতাম না, আমরা যেতাম ক্লাস করতাম চলে আসতাম। তো সেই জন্য খুব একটা ইন্টারাকশান হওয়ার কোনো সুযোগ নেই বেশি কারোর সাথে। তো যেটা হলো তারপরে যখন আমি ফাইনাল ইয়ারে উঠলাম, তখন যখন থেকে প্রপারলি আমাদের ওয়ার্ড শুরু হলো, মানে পেশেন্ট দেখা বা এগুলো, তার আগে আমি পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। মানে থিওরিটিক্যাল যতদিন চলেছে ততদিন আর ভালো লাগে। তার আগেও প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু সেই প্র্যাকটিক্যালগুলো অপশনাল ছিল, সেই জন্য আমি যেতাম না, কারণ আমার পড়াশোনাতে কোনো আগ্রহ নেই, কিছু বুঝতেই পারছি না কি যাব। ফাইনাল ইয়ারে ওঠার পরে আমি কিছু ভালো টিচার পাই, মানে ভালো টিচার মানে ভালো যারা খুব ভালো ক্লিনিক্স পড়ায় বা এরকম বলে যে এই পেশেন্টের এই ব্যাপার, এটা দেখো, এটা মানে এটা, এরকম কিছু মানুষজনকে পাই। এবং তারপরে আমার ইন্টারেস্ট গ্রো করে। আমার ফাইনাল ইয়ার থেকে আমি আমার এই যে 3 বছর আমি ঠিক কোনো করে রকমের হয়নি? পরীক্ষার আগে ওই সাজেশন পড়ে টড়ে কোনো রকমে মানে পাসটা করে যেতাম। কারণ কারণ সাপ্লি টাপলি হয়নি? না না, সাপ্লি হয়নি, ভাগ্য, মানে প্রতিবারই আমি পরীক্ষা দিয়ে ভাবতাম। তবে এটা শুনেছি যারা খুব ভালো পড়াশোনা করে তারাও সাপ্লির ভয় পায়। হ্যাঁ, মানে আমি তাই শুনেছি। মানে সেখানে আপনি বলছেন যে ইন্টারেস্ট ছিল না তাও হয়নি, না, তার সাপ্লি মানে হয়নি। সত্যি পড়াশোনায় বড্ড বেশি ভালো না, ছিলেন। ভালো নয়, যেটা হচ্ছে যে আমি হয়তো কিছু না ম্যানেজ করে দিতাম, কারণ আমার ওই বেসিক সাবজেক্টের নলেজ বরাবরই খুব স্ট্রং ছিল, মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই জিনিসটা আমার খুব স্ট্রং ছিল। তো সেইটা স্ট্রং থাকার জন্য কি হতো, ওই নলেজটা অ্যাপ্লাই করে আমি কিছু না কিছু লিখে দিতাম, আর মোটামুটি ভাইভাতে গিয়ে কিছু না কিছু বলে দিতাম, যাতে টিচারের মনে হতো যে যা ছেলেটা জানে, আজকে হয়তো পারছে না, মানে এরম আমি একটা ক্রিয়েট করতাম আর কি, যে আমি সব জানি, আজকের দিনে আমি একটু ভুলে গেছি বা আমি আজকের দিনটাই জাস্ট মনে করতে পারছি না। মানে দুষ্টুমি ছিল একটা নাহলে ভেতরে। তো পাস করা যাবে না। ভাইবা দেওয়াটাও একটা স্কিল, মানে কেউ সব জেনে গিয়ে ছড়িয়ে দেয়, আর মানে আমার এটাও শেখান স্টুডেন্টদের? না, এটা শেখাই না। যেরকম একটা আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে ভাইবা আছে, ঠিক আছে, মানে ওটা ফাইনাল পরীক্ষার ভাইবা ছিল না, এমনি একটা ভাইবা ছিল, কিন্তু ওই ভাইবাটাতে ফেল করলে আমাকে আবার একদিন ভাইবা দিতে হতো, এবং সেটা ছিল আমার জন্মদিনের দিন। তো আমি কিছুতেই সেটা ফেল করবো না, কিন্তু আমি কিছু জানিও না। তো আমি গিয়ে কি করেছিলাম, আমি গিয়েই আগে যে পরীক্ষা নেবে, এবং সে ফেল করায় সবাইকে, ঠিক আছে, আচ্ছা। মানে সে তার মানে শখ, সে 2বার করে পরীক্ষা নেবে। তো আমি গিয়েই তাকে আগে নমস্কার করি, ঠিক আছে, সে অবাক, কী ব্যাপার। আমি বললাম, স্যার আজকে আমার জন্মদিন। আমার জন্মদিন তো 1 সপ্তাহ পরে। স্যার আমার আজকে জন্মদিন, তাই আপনার আশীর্বাদ নিলাম। এবার সে আমাকে ফেল করাবে কি করে, আহারে, আর সম্ভব না। ছেলেটার জন্মদিনের দিন ফেল করাবো? আমাকে কোনো কোশ্চেনও করেনি, ফেলও করায়নি। তো এটা একটা টেকনিক আর কি। তাহলে স্টুডেন্টরা কিন্তু এখান থেকেও একটা টেকনিক শিখলো। শিখলো, কিন্তু এটা তুমি বলে দিয়েছি, তাই এটা ধরে ফেলবে এবার চট করে লোকে। তো এরকম। তারপর ফাইনাল ইয়ার থেকে আমি, যখন আমার ক্লিনিক্যাল সাবজেক্ট এলো, মেডিসিন এলো, মেডিসিন আর গাইনি আমার খুব দুটো প্রিয় সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট। খুবই প্রিয়। তো ওই দুটো সাবজেক্ট এলো যখন, তখন থেকে আমি পড়াশুনোটাকে শুরু করলাম বা নিজে বোঝার চেষ্টা করলাম। আর তখন আরেকটা রেভলিউশন যেটা হয়েছে, তখন ইউটিউবে এসে গেছে 2016 সাল, হ্যাঁ, এবং তখন ইউটিউব এসছে, ফ্রি নেট এসছে। তো তখন আমি তখন ইউটিউব মানে সার্চ স্টাডি মেটেরিয়াল পাওয়াটা আর অসম্ভব রইল না। তখন বিদেশি বিভিন্ন চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল, যেমন অসমোসিস, তারপরে ডক্টর নাজিব, এই জিনিসগুলো আমি তার আগে জানতাম না। তারপরে আরও আছে আর্মান্ডো বলে একটা চ্যানেল আছে। তো এই সব চ্যানেলগুলোতে এই সমস্ত ডাক্তারির কনসেপ্টগুলোকে দেওয়া হতো অনেক। মানে তখন যেটা আপনি চাইছিলেন সেটা খানিকটা হলেও সেখান থেকে পেলেন। তখন ওইগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে আমার কনসেপ্ট ক্লিয়ার করে করে, যে আমার একটা 2-3 বছরের একটা কোনো ঘাটতি তৈরি কনসেপ্ট নেই, হয়েছিল। সেটাকে আমি রিকভার করতে শুরু করি আর কি। তারপর যখন প্র্যাকটিস শুরু করলেন? তারপরে প্র্যাকটিস শুরু করলাম বলতে, তার আমি কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করিনি, আজ হ্যাঁ। অবধি করি না। প্রাইভেট প্র্যাকটিস করার কথা আমাকে অনেকেই বলেন, প্রচুর মেসেজ এসেছে চেম্বার কোথায়, কিন্তু প্রাইভেট প্র্যাকটিস আমার করা হয়নি এখনও অবধি, যে কোনো কারণেই হোক। আমি সবসময় ইনস্টিটিউশন বেসড। কিন্তু ইন্টার্নশিপ তো করতে হয়। ইন্টার্নশিপ তো মেডিকেল কলেজেই। হ্যাঁ, মানে তখনকার এক্সপিরিয়েন্স কীরকম? ভালো, ভালো। আমার হাতে স্কিল ভালো ছিল,
মানে ইন্টার্নশিপে বেসিক্যালি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ মানে সেখানে নলেজের কোনো জায়গা নেই, সেখানে খাটতে হয়। মানে সত্যি সত্যি 48 ঘন্টা টানা ডিউটি হ্যাঁ হ্যাঁ, থাকে? অ্যাকচুয়ালি আমি একটা সপ্তাহে আমার হায়েস্ট ছিল, আমি কোনো একটা সপ্তাহে আমি যোগ করেছিলাম প্রায় 118 ঘন্টা কাজ করেছিলাম কোনো একটা সপ্তাহে। 118 ঘন্টা মানে এরকমও ছিল আমি মনে হয় টানা 60 ঘন্টা ছিলাম, 3 দিন টানা 60 ঘন্টা ছিলাম, তারপরে আবার ওরকমই। এই সিচুয়েশন কেন ক্রিয়েট হয়? এই সিচুয়েশন কেন ক্রিয়েট হয় আমি জানি না। মানে পেশেন্ট লোড প্রচুর বেশি, লোক সেই অনুযায়ী কম, সেই কারণেই হয়তো হয়। কারণ ওইটা করেও তো আমরা সামলাতে পারতাম না। তারপরেও সমস্যা হতো। হ্যাঁ, মানে লোক কম হ্যাঁ, এবং প্রচুর লোক ফিরিয়েও দিতে হয় হুম। অনেক সময়। আমি ইন্টার্নশিপে হায়েস্ট 120 ঘন্টার কাছাকাছি একটা সপ্তাহে করেছিলাম, এখনো মনে আছে। মানে ভয়ঙ্কর। সেই সিচুয়েশনে কি পুরোটা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করা সম্ভব? না, কখনোই নয়। কিন্তু কিছু করার নেই, আমাদের দেশে এভাবেই চলবে। কিছু করার নেই, আমাদের দেশে জনসংখ্যা প্রচুর। এখানে আপনি একটা বিদেশি আমরা কি ডক্টরের সংখ্যা বাড়াতে পারি না? ডক্টর সংখ্যা তো বাড়ছে, কিন্তু ওখানেও সমস্যা। আপনি যত বাড়াতে যাবেন তখন কোয়ালিটিও ড্রপ করবে। দুদিকেই সমস্যা। ইটস বেসিক্যালি আপনি যেদিকেই যাবেন আপনি বিপদে পড়বেন, কিচ্ছু করার নেই। তবে প্রচুর কাজ তো করতেই হয়, কোনো মানে ডিউটি আওয়ার্সের কোনো ঠিক ঠিকানা কিছু নেই, যেটা হওয়া উচিত নয়। সেই সময়টার ঘটনা আপনি একটা বলছিলেন যে আপনার বন্ধুর উপর যে আক্রমণ হয়েছিল, না, আমার জুনিয়র, ওটা তো জুনিয়র আমার তো শেষ হয়ে গেছে তখন। তখন শেষ হয়ে গেছে। ও তো এনআরএস এর পরিবহর হুম, ওপর হুম, হয়েছিল, হুম, হুম। মাথায় রডের বাড়ি মেরেছিল। তখন কি ওই সময়টায় মানে আপনারা সব প্রোটেস্ট করেছিলেন? হ্যাঁ, যতটুকু। আমি আর কি করব, আমি সামান্য মানুষ, মানে মিছিলের পিছনে থাকা লোক আমরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো সেই না না, সময় সোশ্যাল কিছু মিডিয়াতে বলেননি। তখন সবে ডক্টর লুজার পেজটা খুলেছি আমি। কিন্তু তখন অবধি কিছু বলা শুরু করেননি। বলেছিলাম, মানে কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ওই আর কি। ডাক্তার হয়েও ডাক্তারি প্রফেশনটাকে খুব একটা ভালোবাসেন না, এটা লোকে শুনলে শুধু অবাকই হয়, তাই না? গালাগালও দেয়, অনেক কিছু বলে, কিন্তু কিছু করার নেই। আমার মানে আমি পড়ানোর মধ্যে যা আমি যা এনথুজিয়াজম পাই, মানে আমি যা কিক পাই, মানে আমার এখনো মনে আছে যে আমার খুব প্রিয় আমার দিদা মারা গেছিল। দিদা খুব প্রিয়, সবারই হয়, মানে মায়ের যে মা। একদম একদম। ছোটোবেলা তো তাদের কাছেই বড় হওয়া, তো আমি দাদু দিদার কাছে বেশিরভাগ টাইম ছোটোবেলাতে আমি বড় হয়েছিলাম। তো দিদুন যেদিন মারা গেল, আমি শ্মশান থেকে ডাইরেক্ট ক্লাস নিয়েছিলাম এসে। মানে ওটা মনটা অন্যদিকে ঘোরানোর না, একটা আমার ভালো ওইটা মানে রাস্তা। আমি যখন ক্লাস নিতে শুরু করি, আমি যখন একবার সেটা অফলাইনে হোক কিংবা ক্যামেরার সামনে এসে হোক, আমি যখন একবার কিছু একটা বলতে শুরু করি, ওটা আমার একটা আলাদা জোনে চলে যায়। আমি ওই রকম শক্তি এনার্জি আর কিছুতে পাইনি। এবার তো কিছু করার নেই, এবার আমি এরকম, আমাকে এখানে বাজে কথা বলে কেন এটা এসব বলে কোনো লাভ নেই। এই জন্য আমি প্রাইভেট প্র্যাকটিস কখনো করি না। আমি প্রাইভেট প্র্যাকটিস করি না কেন, তার একটা বড় কারণ এটাই যে আমি তো সবসময় কোনো না কোনো হাসপাতালের সাথে যুক্ত আছি, এখনও অবধি থাকবো কি না জানি না। তো এই যে মানে হাসপাতাল, সেই সম্ভাবনাও তৈরি হ্যাঁ হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি সবসময় চেয়েছি যে আমি পড়াবো। তো যেহেতু আমি সবসময় কোনো না কোনো হাসপাতালের সাথে যুক্ত থেকেছি, তো আমার ওই টাইমটা তো ওখানে চলে যেত। বাকি যে টাইমটা, সেটা আমার কাছে দুটোই অপশন, আইদার আমি প্রাইভেট প্র্যাকটিস করবো অথবা পড়াবো। তো অবভিয়াসলি সিম্পল চয়েস, আমি পড়াতে পড়াবো। গেলে তো নিজেও প্রচুর পড়তে হয়, তাই না? সবসময় পড়তে হয়, সবসময় পড়াশুনো করতে হয়, পড়াশোনার মধ্যে থাকতে হয়। আর শুধু পড়লেই হয় না, আর একটা জিনিসও পড়ানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যারাই পড়ায় আমি তাদেরকে বলি যে এইটাও স্কিলটাও ডেভেলপ করতে হয়, যে আমি কীভাবে পড়াবো সেটাও একটা ভাববার বিষয় আসে। এখন এতদিন পড়িয়ে আমার এটা ন্যাচারালি আসে, কিন্তু এটাও একটা ভাববার বিষয়। মানে আমি যারাই পড়ায়, আমি তো দেখি প্রচুর লোক এখন পড়ায়, কিন্তু মুশকিল যেটা আমার মনে হয় সবার এটা বোঝা উচিত, যখন এমনভাবেই পড়ানো উচিত, তখন আপনাকে ভেবে নিতে হবে যে উল্টো দিকের মানুষটা কিছুই জানে না এবং তার এই সাবজেক্টের প্রতি কোনো আগ্রহ নেই, সেটা শুনতে চাইছে না, সে অন্য কিছু, সে এই সময়, ততটাই ইন্টারেস্টিং ভাবে হ্যাঁ, আপনাকে সে এই সময় পড়াতে একটা হবে। ফুড ব্লগ দেখতে চাইছে, সে এই সময় একটু কটা পরোটার কটা দাম সেটা দেখতে চাইছে, কার কোথায় দুটো ইউটিউব দুজনের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা দেখতে চাইছে। তাকে সেখান থেকে টেনে এনে আমি একটা হার্ডকোর একটা একাডেমিক টপিক বলছি, সে শুনবে কেন? তাহলে আমাকে ওইগুলোর থেকেও বেশি স্ট্রং হতে হবে। তো এইটা হচ্ছে মেন স্কিল পড়ানোর ক্ষেত্রে। আপনি যদি আমার ভিডিও দেখেন, ধরুন আমি কি বলবো, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটা একটা খুবই ডিফিকাল্ট টপিক, মানে আমাদের পক্ষে বোঝা অসম্ভব ডিএম ব্যাপার। নিউরোলজির টপিক একটা। ওই ভিডিওটাতে আপনি দেখবেন 4.5 মিলিয়ন ভিউজ। কারা দেখলো? তারা ডাক্তার না, তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না,
আমাদের মতো সাধারণ মানুষরাই দেখলো। এমন অনেক মানুষ দেখেছে যারা হয়তো স্কুলেও যায়নি, তাহলে 45 লাখ লোক এমনি এমনি হয় না। 45 লাখ লোক দেখছে মানে সেটা অন্য একটা জায়গায়, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। কিংবা আমি একটা যে কোনো মাইগ্রেন কি করে হচ্ছে, তার কি কি মেকানিজম, সেটা নিয়ে একটা ভিডিও 3 মিলিয়ন 30 লাখ। তো এটা দেখছে, কেন দেখছে? তার কারণ খুব সহজে তারা বুঝতে হ্যাঁ, পারছে, তারা তাদের কানেক্ট করতে প্রশ্নের পারছে। উত্তরগুলো তারা খুব সহজে পেয়ে যাচ্ছে। কারণ মানুষের মধ্যে একটা জিনিস আছে যেটাকে আমি কাজে লাগাই, সেটা হচ্ছে আলটিমেটলি যে কোনো মানুষ চায় একটা অজানা জিনিস আমি জানবো। এইটা মানুষের মধ্যে নেশাটা রয়েছে। এটা সব মানুষের মধ্যে হ্যাঁ, আছে। এইবার সে যখন দেখছে দুজনের কন্ট্রোভার্সি হচ্ছে, ওটাও তার কাছে অজানা, সেই জন্য সে দেখতে চাইছে। কিন্তু আপনি যদি তার থেকেও স্ট্রং কিছু একটা দেন, যেটা শুনে সে হয়তো পরের দিন গিয়ে বলবে, জানিস এটা এটা ওর মধ্যে একটা, এই জন্যই এবং দেখছে, সেটা নিয়ে আলোচনাও করবে, আলোচনা নিজের করবে যে জানিস যে পরিচিত জায়গায়। হ্যাঁ জানিস যে এরকম ব্যাপার, এই জন্য এটা হচ্ছে, এই জন্য গুলেনবাড়ি হচ্ছে, এই জন্য মাইগ্রেনটা হচ্ছে, তাহলে এগুলো তুই এটা সব কর। নিয়ে আমরা আসবো, কিন্তু এই টপিকগুলো নিয়ে, এই যে রোগগুলো নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে আমরা আসবো। এখন আমরা জানতে চাইছি যে অর্কদীপ মানে ডক্টর লুজার, তিনি ঠিক কিভাবে নিজের লাইফটাকে সাজিয়েছেন। কেননা অনেক স্টুডেন্ট আছে তো, তারা তাদের স্যার, তার লাইফটা ঠিক কিভাবে এসছে সেটা জানতে চাইছি। আমি আমার লাইফ কিভাবে সাজিয়েছি বলতে, আমি জানি না, মানে আমি কাজ করি সব সময়, মানে আমার জীবনে খুব একটা টাইম নেই অ্যাকচুয়ালি আর কি, সেজন্য বাড়ি থেকেও প্রচুর সবাই অভিযোগ করে আর কি। ওয়াইফও তো ডক্টর, হ্যাঁ তার সাপোর্ট তো পান। হ্যাঁ, সে তো অবশ্যই, না হলে তো চলতোই না। আপনি যদি বাড়ির লোকের সাপোর্ট না, মানে বাড়ির লোকেরা আপনাকে একটু লেগ পুল করতে পারে যে তুমি আমাকে সময় দিচ্ছ না, কিন্তু আলটিমেটলি যদি তারা পাশে না থাকে তাহলে আপনি করতেই পারবেন না। বাড়ি যদি অশান্তি হয় তাহলে আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না। আর আমি মনে করি, আমি জানি না পড়ানোটা কার কাছে কি, আমি রিসেন্টলিও একটা জায়গায় বলছিলাম, পড়ানোর ব্যাপারে আমি খুবই সিরিয়াস, মানে আমার কাছে এটা একটা শিল্প, আর্ট। এবং আমি যখন পড়াই আমি কিচ্ছু ভাবি না তখন আর, মানে অনেকে ধরুন পড়ায় কি অন্যকে খুশি করতে, যে আমি একটা কিছু বলবো, একটা গান গাইবো, একটু নাচবো, তাই স্টুডেন্ট খুশি হবে, আমার ভিউজ হবে। আমার কাছে আমি এগুলো পারি না করতে। আমার কাছে আমি খুব সিরিয়াস পড়ানোটাকে নিয়ে। তো আমি এতটাই সিরিয়াস পড়ানোটাকে নিয়ে, তো আমার কাছে এটা এত বড় একটা আর্ট, তো সেখানে আমি ওখানে রাজা। আমার ক্লাস কেউ করুক কেউ না করুক, তাও আপনি রাজা। আমি সবসময় বলি যে আমি যে পড়াচ্ছি নিটের জন্য, আমি এটা ওপেনলিও বহুবার স্টুডেন্টদের বলি, যেটা হতে পারে কালকে থাকবে না, আমার কিচ্ছু যায় আসে না। আমার এটা, মানে কি বলবো, এই পড়ানোটা আমি পড়িয়ে যাব। আপনাকে মারাত্মক কনফিডেন্স দেয় এই পড়ানোটা কোথাও গিয়ে। আমি বললাম না, যখনই আমি আমাকে যে কোনো আপনি একটা টপিক বলবেন, আমি যেই মেয়েটা বলতে শুরু করব, আমি একদম অন্য জায়গায় অন্য চলে যাব। জগতে চলে হ্যাঁ, যাবেন, আমি অন্য মানে জায়গায় চলে আশেপাশের প্রবলেম কি সমস্যা রয়েছে, চাপ একদম রয়েছে, ভুলে যাব। কিচ্ছু কাজ করবে না তখন। আমি নিটের আগে, এটা তো এখন লোকে অনেকে করে, আমি প্রতিবার নিটের আগে 4 বছর হয়ে গেল, আপনি যদি দেখবেন 75,000 স্টুডেন্ট দেখেছিল এই ক্লাসটা 2021 না 22-এ। আমি সন্ধ্যে 7টায় ক্লাস শুরু করেছিলাম আর ভোর 5টায় ক্লাস শেষ করেছিলাম টানা। তাহলে এটা পাগলামো না থাকলে হয় 10 না। ঘন্টার ক্লাস আমি। ওই ভয়ঙ্কর প্যাশন না থাকলে এটা সম্ভব না। এটা বাংলায় আমার আগে কেউ করেনি, এখন তো অনেকে করছে, বাট ওই 2021 সালে দাঁড়িয়ে সন্ধ্যে 7টায় শুরু করে সকাল ভোর 5টা, আমার মনে হয় অলমোস্ট 10 ঘন্টার ক্লাস, 75,000 স্টুডেন্ট দেখেছে ক্লাসটা। তো ওটাই বললাম, আমি ওই জন্য বলি আমার কিছু, আমি বললাম, আপনি প্রথমে বললেন না, আমি কাল নিয়ে ভাবি না, আমি স্টুডেন্টদেরও বলি যে আমার ক্লাস কেউ শুনুক না শুনুক আমি পড়িয়ে যাবো, কিন্তু তার জন্য আমার এই শিল্পকে আমি কোনোদিন বেচতে পারবো না। যখন ইন্টার্নশিপ করছিলেন বা হাউস স্টাফশিপ করছিলেন, তখন কলকাতায় সব থেকে বেশি কি ধরনের পেশেন্ট পেয়েছেন? আমি হাউস স্টাফশিপ করেছি সাইকিয়াট্রিতে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে। তো ওখানে তো সাইকিয়াট্রি পেশেন্টই আসতো, তবে সাইকিয়াট্রির মধ্যে যেটা সব থেকে কমনলি যে পেশেন্টটা অ্যাকচুয়ালি আমরা পাই, সেটাকে আমরা বলি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জিএডি বলি আর কি। তো সেখানে বেসিক্যালি মানুষ আসেন এবং মানে কমপ্লেনটা কি, মানে খুব কমন, সেটা হচ্ছে ঘুম হচ্ছে না রাতে, পেটে একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে, বুক এটা তো ধরপড় সব করছে। বাঙালির হয়। হ্যাঁ, বুক ধরপড় করছে, গ্যাস, ঘুম হচ্ছে না, আর রোদ্দুরে বেরোলেই একটু মাথা ঝিমঝিম করছে। এইটা হচ্ছে একদম জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের মোস্ট কমন কমপ্লেন। এবং তারা কেউ ভাবে হার্টের সমস্যা হয়েছে, কেউ ভাবে পেটের সমস্যা হয়েছে, অ্যাকচুয়ালি তাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জেনারেলাইজ জিএডি হয়েছে। মানে এটা কি খুব কমন খুব একটা কমন, খুব প্রবলেম? কমন। মানে এই ধরনের তো আমরা কমপ্লেন করতে অনেককেই শুনি, এবং আমরা নিজেরাও হয়তো করে থাকি এরকম কমপ্লেন। খুব কমন অ্যাংজাইটি এটা। তো এটা জিএডির মধ্যে পড়ে, এটা তো সাইকিয়াট্রির এর মধ্যে আমার পাওয়া।
আর তারপরে ইন্টার্নশিপ বা তারপরে পেশেন্ট তো সবই মানে সব রকমের পেশেন্টই সব থেকে বেশি তো মানে আপনি যদি বলেন কোন পেশেন্ট সব থেকে বেশি পাওয়া যায়, তাহলে সব থেকে বেশি আমাদের দেশে পাওয়া যায় গ্যাসের পেশেন্ট। গ্যাস সব জায়গায় যায়, এটা আমরা প্রতিদিন নতুন করে শিখি যে গ্যাস কিভাবে হাড়ের মধ্যে ঢুকে যেতে পারে। মানে এগুলো পেশেন্টদের থেকে হ্যাঁ, শেখেন তো? গ্যাস কিভাবে একজনের হার্ট অ্যাটাক করিয়ে দেয়, গ্যাস কি করে মাথায় গিয়ে মাথার টিউমার করিয়ে দিতে পারে, গ্যাস আবার হাঁটুর মধ্যে চলে গিয়ে হাঁটু ব্যথা হাঁটুটা করাতে। কটকট করে। তো এইটা আমি এক এক দিন এক এক রকম ভাবে শুনি। তো এটা হচ্ছে সব থেকে বড় কমপ্লেন, গ্যাস। আমি এটা নিয়ে একটা কথা বলবো। আমার বাবা রিসেন্টলি, বাবার সেকেন্ড টাইম অ্যাঞ্জিওপ্লাস্টি হলো। হ্যাঁ, বাবার প্রথমবারও যখন অ্যাঞ্জিওপ্লাস্টি হয় মানে 8 বছর আগে, বাবা অনেকটাই বয়স বাবার। তো এবারও বাবাকে আমরা কিছুতেই বোঝাতে পারছিলাম না যে তোমার হার্টে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো বাবার ধারণা ছিল আমার তো গ্যাসের প্রবলেম হচ্ছে। কন্টিনিউয়াস আপনার অ্যান্টাসিড খেয়ে যাচ্ছে, ইনো খেয়ে যাচ্ছে, যা যা পারছে খেয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না। আলটিমেটলি রীতিমতো তুলে নিয়ে গেলে যেরকম হয় ডক্টরের কাছে, সেরকম তুলে নিয়ে যাওয়া হলো। লাস্টে বেরোলো 99% ব্লক। মানে এই ধরনের প্রচুর ঘটনা আপনারাও দেখে থাকেন, তাই তো? একদম, একদমই তাই। কিন্তু ওইটাই বললাম যে আমাদের সবাই ভাবে সব কিছুরই সমস্যার কারণ গ্যাস, তাই ওই আর কি করা যাবে। আর আপনাকে সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই মানে আমিও দেখেছি সেটা, যে বিভিন্ন রকমের টপিক, যে টপিকগুলো নিয়ে মানুষ খুব একটা কথা বলতে চান না, সে ধরনের টপিকগুলো নিয়ে আপনি কিন্তু খুব সাবলীলভাবে মানুষকে বোঝান। এটার পেছনে কারণটা কি? আপনার মনে হয় যে অন্য কেউ নেই বলার জন্য, তাই আমি না, করব? একদমই নয়। টিচারের কাজই সেটা। আমি তো নিজেকে মানে বারবার এটা বলছি, আমি নিজেকে তো টিচার মনে করেছি সব সময়। মানে আমার রক্ত দেখলে এরকম টিচার 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 লেখা বেরোবে আর কি। তো টিচারের কাজই হচ্ছে, টিচার যদি লজ্জা পায় একটা কথা বলতে, একটা বোঝাতে গিয়ে হাফ বলবো আর হাফ বলবো না, সেটা তো আমার যে শিল্প তাকে অপমান করা হলো, সেটা হতে পারে না। টিচার মানে সে সব কিছু বলতে পারবে, তার কোনো রেস্ট্রিকশান নেই, সে বলবে সব কিছু, এনিথিং অ্যান্ড এভরিথিং। যেটা তার স্টুডেন্টকে বোঝানোর জন্য যতটা অবধি যাওয়া যেতে পারে তত অবধি সে যাবে। আমার কিছু মনে হয় না কোনো কিছুতে। সোশ্যাল মিডিয়ায় এই যে এই ধরনের ভিডিওগুলো যখন পোস্ট করেন, তখন অনেক রকম রেসপন্স আসে। আপনি তো বললেন কমেন্ট দেখেন না, আগেও কোনো দিন দেখেননি? না, একদম শুরুতে হয়তো দেখতাম, তখন দেখলাম যে কমেন্ট আমাকে অ্যাফেক্ট করে, আমি কমেন্ট দেখি না, দেখাটা বন্ধ করে দিলেন। মানে এইটা তো একটা অ্যাকচুয়ালি খুব ভালো ভাবনা, সেখানেও মানুষ গালাগালি করতো এসে, তাই তো? করবেই, সোশ্যাল মিডিয়া মানে ট্রোল হবেই। আপনি যদি খুব ভালো করেও ভিডিও করেন, যেমন দেখুন আপনি এত মানে ভালোভাবে জিজ্ঞাসা করছেন, আমি তো এভাবে বসে আছি, দুজনের মধ্যে পার্থক্য আছে। আপনি কেন এত ভালোভাবে বসে আছেন সেটার জন্য আপনি গালাগাল খাবেন, আমি কেন এরকমভাবে উল্টো দিকে বসে ভিডিও বানাচ্ছি তার জন্য আমি গালাগাল খাবো। কেউ আমাকে বলবে আরে এত ক্যাজুয়াল, খুব ভালো, কেউ বলবে আরে এর তো কোনো সেন্স নেই। আবার আপনাকে বলবে যে কেউ বলবে যে খুব ভালো, একটা ভালো একটা ইন্টারভিউ করছে, আবার কেউ বলবে যে এত করার কি আছে। মানে আপনি যাই করুন না কেন, মানে সোশ্যাল কেউ না মিডিয়া কেউ ইজ কিছু অল না অ্যাবাউট কিছু ওপিনিয়ন্স। বলবে। কোন টপিকগুলো সব থেকে বেশি আপনাকে নাড়া দিয়েছে এখনো পর্যন্ত? কোন কোন প্রবলেমগুলো আপনার মনে হয় যে মানুষ জানে না ঠিক মতন, আজও প্রবলেম রয়েছে? না, কোনো স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ মানুষ যারা ডাক্তারি পড়েনি বা তাদের কোনো টপিকেই সব ধারণা থাকাটা তো সম্ভব নয়। বেসিক ধারণার কথা বলছি আমি। বেসিক ধারণা বলতে মানুষের যেগুলো জীবনের চলার পথে খুব কাজে লাগবে, যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সম্পর্কে তো জ্ঞান থাকা দরকার। যেমন একটা তো খুব কমনলি হচ্ছে যে মানে একটা দিক হচ্ছে যে যেটা অ্যাডোলেসেন্ট বা ইয়ং যারা, তারা যেটা নিয়ে সব থেকে বেশি চাপ নেয়, সেটা হচ্ছে অল অ্যাবাউট রিলেটেড উইথ প্রেগনেন্সি প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ং। ডায়মন্ড হারবারে কাজ করেছেন, শহর কলকাতায় কাজ করেছেন, কেমন প্রবলেম দেখেছেন এই সমস্ত বিষয়ে? না, খুব ধরুন টিনেজ প্রেগনেন্সি বা এই জাতীয় প্রবলেমগুলো কি খুব বেশি? না, টিনেজ প্রেগনেন্সি খুব একটা সেটার আমি বলছি না, কিন্তু এইটা সম্পর্কে ধারণাটা নেই অনেকে, সেটার জন্য অনেকে চাপ নেয়, অনেকে ভয় পায়, অনেকে বলে কি হয়ে গেল আমার, কি বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু ওই জন্য ওইটা সম্পর্কে মানে টোটাল যে একটা যে সেক্স এডুকেশন, যেটা আমাদের দেশে হয় না, শুরু হয়েছিল শুরু তো তথাকথিতভাবে, শুরু না হয়েছিল। মনে আছে, আপনি বাংলা মিডিয়াম, আমাদের দুজনেরই জীবনশৈলী বলে একটা সাবজেক্ট
না, ওটা আমি পাইনি, ওটা আপনাদের সময় ছিল, আচ্ছা। আমি আরেকটু আগে আর কি। আচ্ছা, তো ওই সাবজেক্টটা ইন্ট্রোডিউস হয়েছিল। হুম। সেই সাবজেক্টটা ক্লাস তখনও হতো না, পরে ওই সাবজেক্টটা কিন্তু আর এক্সিস্ট এখন মনে হয় করে না। না, এখন তো শুনি না। তো লাইফস্টাইল বলে একটা সাবজেক্ট, তার মধ্যে সেক্স এডুকেশন জিনিসটা ছিল। তো ওইটা তো হওয়া দরকার, কারণ ওটা অনেক মানে ভুল ধারণা ক্রিয়েট করে, এবং সেক্স এডুকেশন আমার মনে হয় একদম ছোট থেকে স্টার্ট করা উচিত। আমাদের এখানে মানে শুধুমাত্র কলকাতাতে তো নয়, আমাদের ইন্ডিয়াতেই, ভারতবর্ষেই কিন্তু সেক্স এডুকেশন বা সেক্স এই ওয়ার্ডটা কিন্তু একটা ট্যাবু। হুম, এমনকি সোশ্যাল মিডিয়ায় এই ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলেও ভাবতে হয় যে এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কিনা, সেটাই তাই না? সেটাই। তো সেক্ষেত্রে যখন এই যে প্রবলেমগুলো মানুষরা আপনারা সামনে থেকে দেখেছেন, তা নিয়ে ভিডিও বানিয়েছেন, কোন কোন প্রবলেম, আমি একদম পার্টিকুলারলি প্রবলেম ধরে জানতে চাইছি আপনার কাছে, কারণ আমিও চাই যে আমার যারা ভিউয়ার রয়েছেন তারাও সেই প্রবলেমগুলো সম্বন্ধে জানুন। না, যে দুটো প্রশ্ন, তিনটে মানে এই রিলেটেড তিনটে প্রশ্ন মেয়েরা সব থেকে বেশি করে বা ছেলেরাও জানতে চায়। একটা হচ্ছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি, এই জিনিসটাকে কিভাবে অ্যাকচুয়ালি আটকানো যায়, এটা অনেকেই জানতে চায়। যে প্রেগনেন্ট হতে চাইছি না এখন, তাহলে কি উপায় সেটা করার এক্স্যাক্ট, কারণ যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো বিশাল বিপদ। আমি আপনার কাছ থেকে একটু সহজভাবে জানতে চাইবো, আপনি একটু হালকা করে, মানে আমি চাই না এটা নিয়ে ভীষণ বড় একটা কিছু আমরা করি, কিন্তু সাধারণভাবে মানুষকে খানিকটা বুঝিয়ে বলুন, কারণ আপনি টিচার। আনওয়ান্টেড প্রেগনেন্সির অনেক মেথড আছে, সেগুলো ডিপেন্ড করছে যে ম্যারেড কাপেল না আনম্যারেড কাপেল, তার উপর অনেকটা ডিপেন্ড করে। যদি ম্যারেড কাপেল হয় তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ওসি পিল, যেগুলো 21 দিন খেয়ে যেতে হয় প্রত্যেক দিন, তারপরে 7 দিন গ্যাপ, আবার 21 দিন খেতে হয়, বা যাই হোক আমি অত ডিটেলসে যাচ্ছি না, মানে খেয়ে যেতে হয় আর কি ওষুধগুলো। ওখানে খুব লো ডোজে হরমোন থাকে। সাইড এফেক্ট, অনেকের ধারণা থাকে সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট সমস্ত কিছুর আছে এই পৃথিবীতে, তাই সাইড এফেক্ট ওখানেও থাকতে পারে, থাকেও, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওই ওষুধগুলো খাওয়া উচিত নয়, সেগুলো ছাড়া বাকিদের ক্ষেত্রে তেমন কিছু হয় না। বা সেটা অবভিয়াসলি এই ওষুধগুলো শুরু তো আপনি নিজে থেকে মন করে করা একেবারেই উচিত নয়, মানে উচিতও নয়। আপনি জানলেও হয়তো লোকে এখন গুগল চ্যাট জিপিটি করে ভাবছে আমি জেনে যাবো ওষুধ, কিন্তু একেবারেই নয়। হতে মানে পারে এক একজন মানুষের জন্য এক এক রকমের মেডিসিন না, কিন্তু ওই মেডিসিনটা হয়তো, মানে আমি বলছি যে আনওয়ান্টেড প্রেগনেন্সিকে আটকানোর অনেকগুলো উপায় আছে। তো তার মধ্যে আমি বললাম যে একটা হচ্ছে ওসি পিল, ওষুধ, ট্যাবলেট, যেটা 21 দিন ধরে সে খাবে। কিন্তু এটা হতে পারে যে ওই ট্যাবলেটটা ওর ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, মানে ওটা ওকে দেওয়া যাবে না, দিলে ওর ক্ষতি হবে। হয়তো ওর হার্টে কোনো একটা সমস্যা আছে, কিংবা হয়তো রক্ত তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, এরকম একটা কোনো সমস্যা রয়েছে, তাহলে ওকে আমরা দেবো। তখন ওকে আমরা অন্য কিছু অ্যাডভাইস করব। এবার ও কি করলো, আমার ভিডিও দেখলো বা কারোর ভিডিও দেখলো যে এরকম তো একটা রয়েছে, আমি গিয়ে খেতে শুরু করে দিই, সেটা হবে না। তাহলে ওকে গাইনিকোলজিস্টের কাছে যেতে হবে। গাইনিকোলজিস্টই বলবে যে তোমার এই ওষুধটা খাবে নাকি তুমি অন্যান্য যে মেথড, না ওষুধ না, অন্য কোনো মেথড, হয়তো তোমার ক্ষেত্রে তোমাকে কপার টি বলবে, কিংবা মিরেনা আছে মিরেনা বলবে, বা সেটাও বলবে না, হয়তো বলবে যে ব্যারিয়ার মেথড, মানে কন্ডোমস, এগুলোই তোমার আর এর বাইরে কোনো অপশান নেই। সেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম কন্ট্রাসেপটিভ মেথড ডিপেন্ড করে। এটা ম্যারেড কাপেলের ক্ষেত্রে। আনম্যারেড কাপেলের ক্ষেত্রে আমি সবসময় বলি বেস্ট হচ্ছে কন্ডোম, বেস্ট, কারণ আনম্যারেড কাপেল তো, এবং যেভাবে এখনকার দিনে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বাড়ে, কন্ডোম দুটো জিনিসকে একসঙ্গে আটকাচ্ছে। একটা তো প্রেগনেন্সিকে আটকাচ্ছে, দুই হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। মানে যেহেতু এখন মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অনেকটা বেড়ে গেছে, আমরা কিন্তু সব জানি না, উল্টো দিকের মানুষ, আমরা তার সঙ্গে হয়তো 1 মাস কথা বলছি, 2 মাস কথা বলছি, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কিছু জানি না। তো আমি একটা 30 টাকার জন্য লাইফ রিস্ক নেবো কেন? কারণ বেশ কিছু রোগ আছে যেগুলো ডেঞ্জারাস, মানে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো মানে ভোগাবে সারা জীবন। HIV তো ভালোই ভোগাবে। সার্ভাইকাল ক্যান্সার যেটা, তার সঙ্গে কি এই আনপ্রোটেক্টেড সেক্সের কোনো সম্পর্ক আছে? না, সার্ভাইকাল ক্যান্সার বেসিক্যালি এসটিডি থেকে হয়। মানে এসটিডি একটা কারণ, সার্ভাইকাল ক্যান্সার অনেক কারণে হতে পারে, তার একটা কারণ হচ্ছে ইনফেকশান, রিপিটেড ইনফেকশান। তাহলে অবভিয়াসলি কেউ যদি এখানেও যদি কেউ কন্ডোম ইউজ করে তাহলে সেটার চান্স কমে যাবে তার। নাহলে রিপিটেড ইনফেকশান যদি হয় তাহলে সেটা সার্ভাইকাল ক্যান্সারের চান্সকে বাড়িয়ে দেয়। এছাড়া আর কোনো প্রবলেম যেগুলো খুব সাধারণভাবে সামনে আসে? দ্বিতীয় হচ্ছে মেয়েদের আর একটা যেটা খুব কমন, দুটো জিনিস জানতে চায় মেয়েরা খুব বেশি, সেটা হচ্ছে পিসিওএস। হ্যাঁ, মানে আপনি ওসিপিলের কথা বললেন, পিসিওএস এর ক্ষেত্রেও তো ওসিপিল কখনো কখনো দেওয়া হয় ট্রিটমেন্টের জন্য, তাই না? এইটা নিয়ে একটা খুব প্রশ্ন করে লোকে, বলে যে আমার পিসিওএস হয়েছে, আমাকে দিচ্ছে একদিকে গর্ভনিরোধক বড়ি, তাহলে ব্যাপারটা তো মিলছে না। গর্ভনিরোধক বড়িতে কি আছে? অলরেডি বললাম খুব লো ডোজে হরমোন আছে।
পিসিওএসটা হচ্ছে কেন? হরমোনের গড়বড়ের জন্য হয়। পিসিওএসে যেটা হয় যে ওভারির মধ্যে আমাদের যে ডিম্বাশয়, মেয়েদের যে ডিম্বাশয় রয়েছে, যার থেকে প্রতি মাসে একটা করে ডিম বেরোয়। তো পিসিওএসে কি হয়, ওই ডিম্বাশয়তে অনেকগুলো ফোড়ার মতো সিস্ট হয়, সেই জন্য এটাকে পলিসিস্টিক ওভারি বলে। এবার এই ফোড়ার মতো যদি সিস্ট হয়ে যায়, তাহলে ডিম্বাণুটা বেরোতে পারছে না, তো ফোড়া হয়ে গেছে, বেরোতে পারছে না। তাহলে একদম। ডিম্বাণু যদি না বেরোয়, এই ডিম্বাণু বেরোনোর ফলেই মেয়েদের পিরিয়ডস হয়, কিংবা যখন মেয়েটার প্রেগনেন্সিও আসবে, তখন ওই ডিম্বাণু বেরিয়েই শুক্রাণুর সঙ্গে মিলন হয়, তবেই বাচ্চা হবে। তো আলটিমেটলি যদি ডিম্বাণু বেরোতেই না পারে, তাহলে এক তো তার পিরিয়ডসটা অনিয়মিত হয়ে যাবে, দুই প্রেগনেন্সি আসতেও সমস্যা হবে। এবং এর থেকে মনে হয় পিম্পলসের সমস্যাও হয়। হ্যাঁ, এবার আরেকটা যেটা হয়, পুরো হরমোনের ব্যালেন্সটা বিগড়ে যায়, যার জন্য যেটা একটা ছেলেদের হরমোন অ্যান্ড্রোজেন, যেটা নর্মালি ছেলেদের শরীরে থাকে, ওটা মেয়েদের শরীরে বেড়ে যায়। এবং সেটা বেড়ে যাওয়ার জন্য মেয়েদের দেখবেন আপনি গোফে লোম রেখা, বেড়ে দাড়ির যায় রেখা, গায়ে। ব্রণ, প্রচুর এই টাইপের জিনিসগুলো হচ্ছে। তো এইটার ট্রিটমেন্টও আমি করব হরমোন দিয়েই, লো ডোজ হরমোন। তো বেসিক্যালি ওটার নাম ওসিপিল হয়ে গেছে, কারণ ওই হরমোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেগনেন্সি আটকাতে ইউজ হয়। কিন্তু তার মানে এটা নয় যে ওটা একমাত্র ইউজ। একটা মেয়ের যদি ফাইব্রয়েড হয়, ফাইব্রয়েড মানে হচ্ছে জরায়ুর টিউমার একটা, একদম। ওইটা কমাতেও ওসিপিলই ইউজ হয়। কোনো আনম্যারিড মেয়ে যখন ধরুন আপনাদের কাছে আসছে, তাদেরকে আপনারা আমার কাছে আসছে না, আমি গাইনিকোলজিস্ট না না নই। না, ধরুন আমি ডক্টরদের কথা বলছি, মানে আপনার তো নিশ্চয়ই গাইনোকোলজিস্ট ফ্রেন্ড আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে তো শোনেন। তো না, সেখানে গাইনির ভিডিও বানানোর এই কারণে উদ্দেশ্য আমি আপনাকে অলরেডি বললাম যে আমার ডাক্তারির দুটো সাবজেক্ট সব থেকে প্রিয় ছিল, হ্যাঁ আপনি বললেন মেডিসিন এবং মেডিসিন আর গাইনি। গাইনো। এবং তখন ধরুন কোনো আনম্যারিড মেয়ে, তাকে যদি আপনি সাজেস্ট করেন ওসিপিল তার পিসিওএস এর জন্য, তখন রিয়াকশন কেমন হয় তাদের? যারা এবার এইখানেই ডাক্তারের কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকে এটা করতে পারে, জাস্ট এলো পিসিওএস, একটা ওষুধ লিখে চলে গেল, আরেকজন এক্সপ্লেন করলো যে কেন আমি ওষুধটা দিচ্ছি। ওষুধটা মানে ওটা বললো যে দেখো এটা কিন্তু ওসিপিল নয়, এটা একটা ট্যাবলেট, যেটার একটা ইউজ হচ্ছে প্রেগনেন্সি আটকাতে, একটা ইউজ আপনার পিসিওএস আটকাতে, একটা ইউজ হচ্ছে ফাইব্রয়েড আটকাতে। এইটাকে ওসিপিল লোক বলে, মার্কেট বলে, কারণ ওই ক্ষেত্রেই লোক সব থেকে বেশি ইউজ হয়। কিন্তু এটা ওসিপিল নয়, দিস ইজ এ মেডিসিন যার অনেক রকম ইউজ আছে। তার একটা ইউজ প্রেগনেন্সি আটকানো, একটা ইউজ পিসিওএস আটকানো, একটা ইউজ ফাইব্রয়েড কমানো। আমি এরকম শুনেছি আর কি, যে ধরুন একটি মেয়ে টিনেজার, তার পিসিওএস আছে, ধরা পড়েছে, তার মা রীতিমতো ঝামেলা করছেন ডক্টরের সাথে যে কিছুতেই আমার মেয়েকে এই ওষুধ দেয়া যাবে না, তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না, কেননা লোকে ভুল বুঝবে। কতটা ভয়ঙ্কর এটা আপনি বলুন। সেই জন্যই ডক্টর লুজারকে ফলো করতে হবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে, যাতে এই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। মানে আমি এটা যখন জেনেছিলাম, মানে আমার চেনা জানা সার্কেলেই ছিল, আমি পরে কথা বলি, কিন্তু ভাবনাটা কত ভয়ঙ্কর। মানে তার মেয়ের এরকম ধরনের সমস্যা হয়ে রয়েছে, কিন্তু মা মেডিসিন খেতে দিতে রাজি নন, সোশ্যাল একটা ট্যাবুর জন্য। না, সোশ্যাল ট্যাবু না, উনি জানেন না, ওনাকে জানাতে হবে। না, ওনাকে জানানো হয়েছে, তারপরেও উনি রাজি নন। তাহলে সমাজকে জানাতে হবে, সেই জন্যই তো বসে আছি আমি, সমাজকে জানানোর চেষ্টা করছি পিসিওএস কি, ওসিপিল কি। আচ্ছা, পিসিওএস আর পিসিওডি কি ডিফারেন্স? মানে দুটোই কিন্তু মানুষকে বলতে শোনা যায়, পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। পিসিওএস লাস্টে এস আছে, সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে যখন অনেকগুলো সমস্যা একসাথে হচ্ছে। আচ্ছা। যেরকম আমি বললাম, পিরিয়ডস অনিয়মিত হয়ে যাচ্ছে, গোফের রেখা, দাড়ির রেখা দেখা যাচ্ছে, ব্রণ দেখা যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, অনেকগুলো সমস্যা একসাথে, সেটা সিনড্রোম। এবার ধরুন কারোর কোনো সমস্যা নেই, শুধুমাত্র সে অন্য কোনো কারণে ইউএসজি করাতে গেছিলো, এবং ইউএসজি করাতে গিয়ে দেখা গেছে তার ওভারির মধ্যে অনেকগুলো এরকম ফোঁড়া আছে, কিন্তু তার কোনো সমস্যা নেই, তার পিরিয়ডস রেগুলার, বাদ বাকি কোনো কোনো প্রবলেম সমস্যা নেই। নেই, তখন সেটাকে আমরা বলছি জাস্ট তার একটা Disease. পলিসিস্টিক ওভারি রয়েছে, আর কিছু নেই তার বাইরে। তার মানে ডি মানে হচ্ছে ডিজিজ, আর এস মানে হচ্ছে সিনড্রোম। ডিজিজ মানে একটাই সমস্যা, তার পলিসিস্টিক ওভারি আছে, সেখানে হয়তো মাইল্ড, হয়তো ওটা পরবর্তীকালে পিসিওএস এ কনভার্ট হয়ে যেতে পারে, ট্রিটমেন্ট না হলে বা হতেও পারে। হ্যাঁ, ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই অনেক ক্ষেত্রে পিসিওডিতে, সমস্যা নেই, কেন ওষুধ খেতে যাব। ওভারির মধ্যে সিস্ট হয়েছে, সিস্টগুলো নিয়ে এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, যতক্ষণ না ওই সিস্ট আমার কোনো সমস্যা ক্রিয়েট ওই করছে। ডিম্বাণুকে বেরোতে আটকাচ্ছে। দুটো সমস্যার কথা আপনি বললেন, তৃতীয় সমস্যা আর একটা যেটা খুব কমন আসে, যে বাচ্চা কেন হচ্ছে না, এটা আর একটা খুব বার্নিং সমস্যা, এবং আমাদের দেশে মেয়েদেরকে খুব দোষারোপ করা হয় বাচ্চা না আসার জন্য। আমাদের দেশে তো মানে মেয়েদের ছেলে হবে না মেয়ে হবে তার জন্য দোষারোপ করা হয়। দুটোই ভুল, মানে দুটোতেই ভুল করে।
কারণ বাচ্চা না হওয়ার কারণ 50% মেয়ে 50% ছেলে, 50% মেয়ে 50% ছেলে। মেয়েদের যেরকম একটা কমন কারণ বললাম পিসিওএস, মানে ডিম্বাণু বেরোতে পারছে না। এবার ডিম্বাণু না বেরোতে পারার পিসিওএস ছাড়াও আরও 100টা কারণ আছে, একটা কারণ পিসিওএস, তাহলে এটা একটা কারণ হতে পারে ডিম্বাণু বেরোতে পারছে না। কিংবা অনেকের যেটা ডিম্বাণুটা বেরিয়ে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বলে একটা জায়গায়, তো অনেকের ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, যার ফলে কি হয় রাস্তাটার মাঝে একটা প্রাচীর চলে এসছে, তারপরে ডিম্বাণুটা এদিক দিয়ে গেল, ওদিক দিয়ে শুক্রাণু এলো, কিন্তু দুজনের মাঝে একটা পাঁচিল ব্লক, তাই মিলনটা হতে পারছে না। তো এটা একটা খুব কমন কারণ। অনেকের ইউটেরাস বা জরায়ুর অ্যাবনর্মালিটি থাকে, যার ফলে স্পার্ম ঢুকে আর রাস্তাটা খুঁজে পায় না যে আমি ডিম্বাণুর কাছে পৌঁছাবো কী করে। সব কিছুরই মোটামুটি ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কম। এটা তো মানে অনেক সময় যেটা দেখা যায় যে ছেলেরা ডক্টরের কাছে অনেকেই যেতে চান ভুল না। করে। আমরা তো সবসময় বলি অ্যাকচুয়ালি যখন কোনো একটা ইনফার্টিলিটি বলি তো আমরা যে বাচ্চা একদম, হচ্ছে না, একদম। ইনফার্টিলিটি কিন্তু আমরা কাপেল বলি। সবসময় হাজব্যান্ড ওয়াইফের একসঙ্গে যাওয়া উচিত, এবং টেস্ট কিন্তু আমরা একসঙ্গে করি। মানে একদিকে আমরা মেয়েটার টেস্ট করাই যে তার ডিম্বাণু বেরোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ইউএসজি করিয়ে দেখি যে ইউটেরাসে কোনো প্রবলেম আছে কিনা। আর একদিকে আমরা ছেলেটার বীর্যর পরীক্ষা করি, যে বীর্যর পরিমাণ কতটা, তার মধ্যে স্পার্ম কতগুলো স্পার্ম তার মধ্যে নর্মাল, তার মধ্যে কতগুলো স্পার্মের দৌড়ানোর ক্ষমতা রয়েছে, সেটার কত পিএইচ, ভলিউম, সব কিছু আমরা দেখি, এবং এটা কিন্তু আমরা একসাথে করি, কারণ 50-50 অলমোস্ট। এটা একটা বড় সেক্ষেত্রে প্রবলেমটা বেরোয় যে মানে সত্যি সত্যি প্রবলেম 50-50 আপনারা দেখতে পান। একজন ছেলে হলে পরের জন মেয়ে হবে, পরের জন ছেলে হলে আবার পরের জন মেয়ে। তো একেবারেই এটা শুধুমাত্র মেয়েদের সমস্যা নয় বাচ্চা না হওয়াটা। আর দ্বিতীয় যেটা আমি বলছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে সেই দায়ও, ওটা তো 100% ছেলেদের উপর ডিপেন্ড করছে। এটা তো আপনার মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্ন, যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বর্ণনা করো, যেখানে আমরা তো পড়েছি, কিন্তু এখনো আপনার মানে বহু মহিলা আছে, মানে দুর্ভাগ্য এটা, যে তারা হয়তো একটি মেয়ের পর আরেকটি মেয়ে হলে শ্বশুরবাড়িতে মার খান। একদম ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে বাচ্চা হয়, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে বাচ্চা হয়। বাচ্চা দু রকম হতে পারে, ছেলে বা মেয়ে। আমি অন্যান্য ইন্টারসেক্সে যাচ্ছি না, ছেলে আর মেয়ে হতে পারে। ছেলে মানে হচ্ছে XY, মেয়ে মানে হচ্ছে XX, মানে এক্স আর ওয়াই এর মিলনে ছেলে, এক্স আর এক্স এর মিলনে মেয়ে। ডিম্বাণু সবসময় এক্স হয়, শুক্রাণুটা মানে ছেলেদের থেকে যে স্পার্মটা আসে সেটা এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। ওয়াইটা শুধুমাত্র ছেলেদের কাছেই থাকে, ছেলেদের কাছেই থাকে। তার মানে স্বাভাবিক ব্যাপার, যদি ছেলেদের এক্সওয়ালা স্পার্ম যায়, ডিম্বাণু তো সবসময় এক্স, তাহলে মেয়ে তৈরি হবে। ছেলেদের যদি ওয়াইওয়ালা স্পার্ম যায়, তাহলে XY মিলে ছেলে হবে। তাহলে এখানে মেয়েদের কোনো ভূমিকাই নেই, রোলই নেই, পুরোটাই ছেলেদের ওপর ডিপেন্ড করছে। এবার ছেলেদের ওপরও ডিপেন্ড করছে না, কোন শুক্রাণু যাবে সেটা কারুর হাতে নেই। একেবারেই। এটা তো গেল আপনার গাইনোকোলজির চ্যাপ্টার, কেননা এটা আপনার একটা ফেভারিট সাবজেক্ট। আর একটা ফেভারিট সাবজেক্ট আপনি বললেন মেডিসিন। ওটা নিয়ে পড়াশোনা করেছি। মেডিসিনের ক্ষেত্রে সেখানে কোন ধরনের, এই গ্যাস ছাড়া আর কি কি প্রবলেম প্রচণ্ড বেশি দেখেন? আর এখন তো সব থেকে বেশি আমরা গুলেনবাড়ি যেটা দেখতে পাচ্ছি, এটা ঠিক কি মানে মানুষকে তো ভীষণ মানে ভয় দেখানো হচ্ছে বলেই মনে হচ্ছে আমার। না, ভয় দেখানো হচ্ছে না, গুলেনবাড়ি একটা ভয়ঙ্কর অসুখ প্রথম কথা। কিন্তু এই যে আপনারও হয়ে যেতে পারে, এই ব্যাপারটা কি সত্যি? মানে মানে যখন তখন যে যার তার হয়ে যেতে পারে? হতেই পারে, যার তার যখন তখন হতে পারে, যে কোনো কারুর হতে পারে, তবে রেয়ারলি হতে পারে, খুব চান্স কম। তবে হতে পারে না তা নয়, হতেই পারে, কারণ আমরা জানি না কার হবে। এবং গুলেনবাড়ি কিন্তু কোনো নতুন অসুখ নয়। আমার পরীক্ষাতে গুলেনবাড়ি আমার মানে প্র্যাকটিক্যালি আমাদের একটা লং কেস বলে, মেডিসিনের লং কেস আসে, যেটার ওপর বেশি পরীক্ষা হয়, মানে অনেক ক্রস কোশ্চেন। মানে একটা পেশেন্ট, আপনাকে একজন পেশেন্টকে দেওয়া হয় এবং কিছু জানেন না আপনি, পুরো আপনাকে তার ইতিহাস নিয়ে সব। তো আমার গুলেনবাড়ি ছিল। আচ্ছা। তো গুলেনবাড়ি এমনিতে আমি গুলেনবাড়ি এই যে সিনড্রোম, এটা নিয়ে আমি 1 মাস আগে আজকে ভিডিও বানিয়েছি, নভেম্বরে। আচ্ছা, যবে থেকে মানে সবে না তখন কেউ জানেই না, আমি এমনি বানিয়েছিলাম। আমি মনে হয় প্রথম রোগটা সম্বন্ধে ওই একজন লেখিকা তার হয়েছিল, নামটা আমি বলছি না এখানে, ওনার হয়েছিল, তখন উনি সোশ্যাল মিডিয়ায় পুরো ডিটেলটা আপডেট করেছিলেন, তখন জানতে পেরেছিলাম। অনেক দিন হয়ে গেল সেটা, তারপরে কিন্তু আর খুব একটা সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গাতেই দেখিনি। গুলেনবাড়ি খুব কমন অসুখ, এবং আমার যেহেতু আমি জীবনে পরীক্ষা দিয়েছি এটাকে নিয়ে 100 নম্বরের শুধু একটা 100 নাম্বার দিয়েছি পরীক্ষা এটার ওপর, সেজন্য আমি তো আরও বেশি এই টপিকটা আমার মানে ভালো চেনা টপিক। তো রোগটা খুব ভয়ঙ্কর ডেফিনেটলি, এবং রোগটা খুব আনসার্টেন। কারণ এই ধরুন আমি একটা কিছু খেলাম, খেয়ে আমার শরীরের মধ্যে কোনো একটা ভাইরাস ঢুকলো, অনেক সময়, কিংবা আপনার
সর্দি কাশি হলো, ঠান্ডা লাগলো, আপনার শরীরে কোনো একটা ভাইরাস ঢুকেছে, হ্যাঁ তো সবসময় ভাইরাসের না কোনো ওষুধ সেরকম মার্কেটে নেই। আপনি যেগুলো খান সেগুলো অ্যান্টিবায়োটিক, ওগুলো একদম, ব্যাকটেরিয়ার একদম। এগেনস্টে লড়াই করে। ওগুলো আপনাকে জ্বর টর হলে দেন, অনেকটা আপনি খান কারণ মনের শান্তির জন্য। অ্যান্টিভাইরাল খুবই কম রয়েছে। অ্যান্টিভাইরাল খুবই কম ইউজও করি না আমরা খুব একটা, তো সবই অ্যান্টিবায়োটিক। তো বেসিক্যালি ভাইরাসের এগেনস্টে লড়াই করে আমাদের শরীর নিজেই, কাউকে দরকার হয় না। আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের লড়াই করে। ইমিউনিটি সিস্টেম একটা জিনিস তৈরি করে যেটাকে বলে অ্যান্টিবডি, ওটা প্রোটিন দিয়ে তৈরি হয়। ওই অ্যান্টিবডিগুলো ভাইরাসকে গিয়ে মেরে দেয়। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, গল্পটা রীতি যদি এখানেই হতো, তাহলে ব্যাপারটা ভালো হতো, কিন্তু ওটা ছোট গল্পের মতো হয়ে যায়। হঠাৎ করে যে কোনো মোড় নিতে পারে। অ্যান্টিবডিগুলো মনে করে, মানে অ্যান্টিবডি, ধরুন আপনার পেট খারাপ হয়েছে, একটা ভাইরাস ঢুকেছে পেটে, অ্যান্টিবডি তৈরি হয়েছে, ভাইরাসটাকে মেরে দিয়েছে। এবার অ্যান্টিবডি মনে করছে এই গল্পটা এখানে ভাল লাগছে না, এত খাটলাম, এবার এইটুকু কাজ আমার ভাইরাসকে মেরে, না কাউকে মারতে হবে। হঠাৎ করে ওর চোখ পড়ে গিয়ে আমাদের নার্ভের ওপর বেশ কিছু জিনিস রয়েছে। হঠাৎ করে ওর মনে হয় এগুলোও ভাইরাস, আরে ওগুলো নয় ভাইরাস, কিন্তু ওটা ওকে বোঝানোর লোক ওখানে নেই। ওর মনে হয় এগুলোও সব ভাইরাস, গিয়ে ওইগুলোকে পরপর মারতে শুরু করে। তো আপনার নার্ভ ধ্বংস হতে শুরু হয়ে যায়। পায়ে শুরু হয় প্রথমে, তারপরে উপর দিকে উঠতে থাকে, মানে পুরো বডি আস্তে আস্তে অবশ হতে শুরু প্রথমে করবে। পা থেকে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে পুরো বডি কাজ করা বন্ধ করে দেবে। এবং আমাদের তো সব কিছু নার্ভ কন্ট্রোল করছে। এই যে আপনি বসে একদম, আছেন, আপনি দেখছেন, একদম। শুনছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সব কিছু নার্ভ করছে। মানে তার মানে সবকিছু স্টপ হয়ে যেতে পারে। নার্ভ গিয়ে আলটিমেটলি যদি আপনার এই যে শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে বন্ধ করে দেয়, কারণ যে নার্ভটা শ্বাস প্রশ্বাস নেওয়াচ্ছে আপনাকে, যদি সেই নার্ভটা ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনি শ্বাস প্রশ্বাস নেবেন না, আপনি ভেন্টিলেটরে চলে যাবেন। তারপরে ফিরে আসার উপায়? বেশিরভাগ ক্ষেত্রে এটা রিকভার করে যায়, এটা হচ্ছে সব থেকে ভালো খবর। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবডিগুলো বেশি দিন ওদের ওই কায়দাবাজি করে না, কিছুদিন পরে ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু 5% ক্ষেত্রে কিন্তু ওটা খারাপের দিকে চলে যায়। তখন মেন ব্যাপারটা হচ্ছে আমাকে ওটাকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে। ধরুন প্যারালিসিস হয়েছে, সে ঘরেই বসে আছে, ভাবছে যে কিছু একটা হয়েছে, ভৌতিক কাজকর্ম হয়েছে, এদিক ওদিক যাচ্ছে, তা দেরি হয়ে যাচ্ছে না, তাতে একবার যদি তার শ্বাস প্রশ্বাসের মাসেলগুলো কন্ট্রোল হারিয়ে যায় তাহলে তো হয়ে গেল। তাহলে ওগুলো ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে। তার মানে কারো ধরুন পা যদি অবশ লাগতে শুরু করে, তার ইমিডিয়েট ডক্টর দেখিয়ে নেওয়া উচিত। এবং সে তো অবশ্যই একদমই উচিত, এবং এই ফেজে তো অবশ্যই উচিত। এবং এই ফেজটা কেন, মানে হঠাৎ করে এই সময় কেন, মানে এটা কখনো ভেবেছেন যে কি কারণে? এইটার উত্তর এখনই আপনাকে কেউ দিতে পারবে না যে কেন হঠাৎ করে এখন হচ্ছে, তবে আমার একটা ব্যাখ্যা আছে, সেটা আমি বলছি। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি সবাইকে এটা বলছি যে এই মুহূর্তে যদি কারোর একটা ভাইরাল ইনফেকশন হয়, সেটা চিকেন পক্স হোক, সর্দি কাশি হোক, পেট খারাপ হোক, তাহলে তারপরে 4 সপ্তাহ আপনি একটু নজর রাখুন যে আপনার পাটা কি একটু অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান। এবং ডাক্তার মানে কিন্তু আপনি একটা মেডিকেল কলেজে যান, টার্সিয়ারি, কারণ গুলেনবাড়ি ছোটোখাটো জায়গায় ট্রিটমেন্ট হবে না, ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে, ইঞ্জেকশন লাগতে পারে, প্রচুর কিছু লাগবে। তো আপনাকে আইদার একজন এমডি মেডিসিন অথবা ডিএম নিউরোলজিকেই দেখাতে হবে। এই রোগটা ডায়াগনোসিস করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, কারণ প্যারালাইসিসকে লোকে চট করে প্রথমে স্ট্রোক ভাবতে পারে, অন্যান্য কিছু ভাবতে পারে, কিন্তু এটা যে গুলেনবাড়ি, ওই ডায়াগনোসিসটা করতে হলে কিন্তু সেই স্কিল দরকার যে আমি ভাববো। এখন নয় লোকে ভাবছে গুলেনবাড়ি হচ্ছে, কিন্তু আজ থেকে 1 বছর আগেও গুলেনবাড়ি হতো, লোকে তখন হয়তো বুঝতে পারতো না। আজ থেকে 5 বছর পরে লোকে যখন ভুলে যাবে, কিন্তু কারুর যদি গুলেনবাড়ি হয়, হতেই পারে। কারণ আমি বললাম যে কখন আপনার অ্যান্টিবডি আপনার এগেনস্টে চলে যাবে। এখান থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসছে, আমরা তো অনেক সময় ছোট ছোট কারণে অ্যান্টিবায়োটিক খাই, তো এক্ষেত্রে এখন কি অ্যান্টিবায়োটিক খাওয়ার দিকেও একটু নজর দেওয়া দরকার? কেননা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তো এই এফেক্টটাই তৈরি হয় কোনো রকমভাবে আমাদের বডিতে। অ্যান্টিবায়োটিকের সমস্যাটা আবার অন্যরকম। আজ থেকে 10-20 বছর আগে অ্যান্টিবায়োটিক আপনি যখন খুব অসুস্থ হতো লোকের, মানে শেষ বয়সে এসে, তখন অ্যান্টিবায়োটিক দিত, মিরাকেলের মতো কাজ করতো। এখন অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। তার কারণই এটা, কারণ আমরা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক খেয়ে গেছি, কোনো কারণে অকারণে আমরা অ্যান্টিবায়োটিক খেয়েছি। ঠিক আছে, সেটা যে কোনো কারণে, আমি যাচ্ছি না, লোকে এখনই 10টা কমেন্ট করবে এসে। এখন তো বলছেন যে পড়ানোটাকেই একদম ফুল প্রফেশন করে নেবেন, বাদবাকিটা আপাতত বাদ রাখবেন, তাই তো? জানি না কতদিন কি, মানে দুটো আমি চেষ্টা করেছি এতদিন ধরে ব্যালেন্স করার, তবে আমার খুব ইচ্ছা আমি কিছুদিনের জন্য হলেও পুরোপুরি পড়ানোতে ফোকাস করি। এটা আমার খুব ইচ্ছা, বহুদিন ধরেই চেয়েছি, 2017 সাল থেকে চাইছি যে আমি শুধু পড়াবো। তো এটা আমি করব, কিছুদিনের জন্য হলেও এটা আমি করব। সেটা 6 মাসের জন্য করতে পারবো না, 1 বছরের জন্য করতে পারবো, তবে আমার ইচ্ছা আছে জীবনের কিছুটা টাইম আমি শুধুমাত্র পড়ানোকে দেবো। তখন আর কিছু থাকবে না, মানে আমার প্রায়োরিটি ভাগ হবে না। অক্সিজোম, তাই তো আপনার ইনস্টিটিউট যেখানে আপনি পড়াচ্ছেন,
আমি কিন্তু খুব অবাক হলাম আপনার আমরা যখন অফ ক্যামেরা কথা বলছিলাম, আপনি বললেন যে বছরে ফিজ আপনার মাত্র 5,000 টাকা। হুম হুম হুম। মানে এটা তো হ্যাঁ। ভাবা যায় না, কি করে সম্ভব হলো এটা? তার কারণ কোথাও না, মানে এটা সম্ভব নয় তা নয়, মানে এটা অল ইন্ডিয়া লেভেলে পসিবল, বাট বাংলাতে ডিফিকাল্ট। যে আর দ্বিতীয় তার উপর হচ্ছে আমরা বাংলায় পড়াই। মানে আমাদের যদি আপনি সেই ইকোনমিক্যাল অ্যাঙ্গেলে দেখেন, একটা কোম্পানি চালাতে, সবারকে স্যালারি দিতে, সেখানে আমাদের অডিয়েন্স খুব কম। মানে ধরুন আমরা তো নিটের জন্য পড়াই, ডাক্তারির জন্য এখনও অবধি। একদম। যদিও আমার ইচ্ছা আছে আমি ডাক্তারিটাও বাংলাতে পড়াবো, কারণ আমি যেটা ফেস করেছিলাম সেটা যাতে এখন যারা এমবিবিএস করছে তারা যাতে সেটা ফেস না করে। কিংবা আমার ইচ্ছা আছে আমি যে কোনো আমি পড়াতে ভালোবাসি। তো তো নিট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট দেয় হয়তো 30-40 হাজার স্টুডেন্ট, মানে যারা বাংলা মিডিয়াম আমি একদম। বলছি একদম। তো সেই সংখ্যাটা খুব একটা বেশি নয়। তো সেখানেও আপনি 100% স্টুডেন্ট কখনো তো পাবেন না আপনার কাছে এসে কেউ ওই 5,000 টাকাও দেবে, এরকমও আপনি কখনো পাবেন না। তো ইকোনমিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি বলেন, এটা খুবই মানে নো প্রফিট নো লসের খেলা এটা। হ্যাঁ, কেননা আপনার মতোই যারা ধরুন আরও বিভিন্ন ব্র্যান্ড যারা নিটের জন্য প্রিপারেশন করাচ্ছে, তারা 1-1.5 লাখের নিচে তো মনে হয় না কেউ নেয়। আমি কারুর এটাতে ফিগারে যাচ্ছি না, বাট ব্র্যান্ড হোক বা ব্র্যান্ড না হোক, শুধুমাত্র বাংলায় পড়াবে আর কিছু করবে না, এবং সেখানেও একটা সেই লেভেলের পড়াবে যেটা একটা অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেল। কারণ আমি নিজে সেই ন্যাশনাল লেভেলে পড়িয়েছি অলমোস্ট 5 বছর। তো সেই জিনিসটাকে রিপ্রোডিউস করা, লাইভ ক্লাস, মক টেস্ট, অফলাইনে রিভিশন। মানে আমরা অফলাইনে যখন রিভিশন করাই আপনি ভাবতে পারবেন না, সেখানেও তো আমি ধরুন 4 দিনের রিভিশন ক্লাস করাবো। মানে এই 5,000 টাকার মধ্যেই ধরুন বছরের শেষে আবার 5 দিন 40 ঘন্টার একটা রিভিশন ক্লাস হবে। সেইটা একটা আমাকে অডিটোরিয়াম নিতে হবে, সেইটা করতে আমার 5-6 লাখ টাকার ওপর খরচ হয়ে যাবে। কিন্তু সেটার জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো চার্জ করি না। মানে আমরা এটা বলি না তখন যে আমি তো অনলাইন পড়াবো বলেছি, আমি অফলাইনে যে লাস্টে দিচ্ছি। তার জন্য আলাদা করে কিছু হ্যাঁ, ফিস কারণ দাও। ওই জন্য আমি বলছি যে আমাদের এটা পুরোপুরি আমরা এই মানে যদি আপনি ওই মডেল থেকে বলেন, তাহলে এটা আমরা একেবারেই অক্সিজমকে ওই নো প্রফিট নো লসের মডেলে চলে, যাতে অ্যাটলিস্ট দেখি যে যারা যারা কাজ করছে তাদের যে যোগ্য পারিশ্রমিক সেটা যেন তারা পেয়ে যায়। বাকি আমি সবসময় আপনাকে অফ ক্যামেরাও বলছিলাম যে আমার বেসিক্যালি কিছু যায় আসে না। আমি সবসময় বলি যে অক্সিজেন যে উঠে যাবে, আমি ডাক্তারি করব, ডাক্তারি না হলে হবে না, ঠিক আছে। মানে কিন্তু প্রচণ্ড ভালো রেসপন্স তো পাচ্ছেন। মানে ধরুন যাদের মানে আর্থিক দিক থেকে হয়তো একটু সমস্যা রয়েছে, কিন্তু ভীষণ ভালো স্টুডেন্ট, তারা খুঁজছেন এমন একজন টিচারকে খুঁজছেন যারা তাদের মনের সমস্ত সংশয় দূর করে দেবেন, কিন্তু একটু কম খরচে। তারা তো আপনাকে পেয়ে মানে হাতে চাঁদ পাওয়ার মতো তাদের দেখুন, ক্ষেত্রে। আমার মনে হয় এইটা একটা এই ধারণাটা ভুল। আমার মনে হয় যে আমরা কম পয়সায় পড়াচ্ছি সেটা মানে সেটা শুরুর দিকে লোকে ভাবতো। এই জন্য আমরা যখন প্রথম শুরু করি সেই সময় আমাদের শুধুমাত্র মানে একটা একদম আপনি যেটা বললেন যে যাদের আর অ্যাফোর্ড করার ক্ষমতা নেই তারাই। কিন্তু এখন আমি যদি বলি, আমাদের কাছে এখন ডিপিএসের স্টুডেন্ট পড়ে, সাউথ পয়েন্টের স্টুডেন্ট পড়ে, ক্যালকাটা বয়েজের স্টুডেন্ট পড়ে, মানে অন্যান্য বোর্ড কোয়ালিটি। বাংলায় পড়াচ্ছি কিন্তু অন্যান্য বোর্ডের সব স্টুডেন্টরা এসে ভর্তি হচ্ছে, ঠিক আছে, 5,000 টাকাতেই বছরে। তো এবং তার সঙ্গে বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো রয়েছে, সেটার কথা আমি বলছি না। তবে এখন প্রতিটা জায়গার স্টুডেন্ট আসছে, প্রতিটা বোর্ডের স্টুডেন্ট আসছে, কারণ তারা এইটা বুঝতে পারছে যে আলটিমেটলি যারা পড়াচ্ছে, সেটা আমি হই বা জয়দীপ ফিজিক্স পড়াক বা যারাই পড়াচ্ছে না কেন, তারা ভালোই পড়ায়, ঠিক আছে। এইটা একটা সেই জায়গাটা তৈরি হয়েছে। আর যদি বলেন আমার অক্সিজম আমার তৈরি, তো অবভিয়াসলি আমার ইমোশন। আমি যখন এই কথাটা বলি সবাই ঘাবড়ে যায় যে কেন আমি এই কথাটা বলছি, তখন যদি কালকে না থাকি। মানে আমি আপনাকে জাস্ট এটা আমি এখনই বললেও ইমোশনাল হয়ে যাব। এবছরই যেরকম জ্যোতি বলে একটি মেয়ে, যার বাবা হয়তো ওই ঘরবাড়ি তৈরি করে রাজমিস্ত্রি, হ্যাঁ কাজ করে, তো সেই মেয়েটা আমাদের কাছে পড়ে এবছর এনআরএসে পড়ছে। আমি অন্বেষার কথা বলতে পারি, আর একটা অন্বেষার বাবাও এসেছিলো, এসে আমাকে বলছিল। অন্বেষার বাবা হচ্ছে লোকের বাড়িতে ইলেকট্রিকের কাজ করে। তো আমাকে ওর বাবা বললো যে আমার তো সেই ক্ষমতাটাই নেই যে আমি টাকা দেবো। এবার আমি কিন্তু যখন আমার কাছে ভর্তি হয়েছে, আমি কিন্তু তার ইকোনমিক্যাল স্ট্যাটাস আমি জানি না, ভর্তি হয়েছে। তো বলছে যে সম্ভব নয়। তো সেখান থেকে আজকে অন্বেষা বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে। তো আমি মনে করি অক্সিজেন কালকে উঠে যেতে পারে, কিন্তু আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটাকে আমি একদিনের জন্য হলেও সেই স্বপ্নটাতে বেঁচেছি। যে আমার যেটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তারি করি আর না করি, আমার থেকে যেন
মানে আপনি 100 জন ডাক্তার তৈরি হয়। আপনি নিজে ডাক্তার হওয়ার থেকে বেশি ডাক্তার তৈরি করতে হ্যাঁ, চেয়েছেন। এবং সেইখানে যদি এরকম জ্যোতি, অন্বেষা কিংবা অনিকেত, যার বাবা ছোটোবেলা থেকে প্যারালাইজড, ওদের নিজেদের বাড়ি নেই, এই ছেলেটি রায়গঞ্জ মেডিকেল কলেজে পেয়েছে, তো এরা যখন আলটিমেটলি চান্স পায়, বাকিরা তো পায় ঠিক আছে। আমি একটা মজার কথা বলি, এবছর নিটের রেজাল্ট যখন বেরিয়েছে, আমাকে রেজাল্ট সবাই পাঠাচ্ছে, চান্স পেয়েছি, এই পেয়েছি, তো আমাকে রৌনক বলে একটা ছেলে রেজাল্ট পাঠায়, ফোন করে যে স্যার আমি অক্সিজমে পড়তাম, এবার আমরা অনলাইনে পড়াই তো আমরা সবার ইন্ডিভিজুয়ালি নাম তো জানি না, হ্যাঁ, তো বলে রৌনক বলে যে আমি স্যার আমি এরকম নিটে 680 পেয়েছি, আমি চান্স পেয়েছি, খুব ভালো। তো আমি ওর ছবিটা দিয়েছিলাম যে রৌনক বলে আমাদের একটা স্টুডেন্ট চান্স পেয়েছে। তার সাথে সাথে অনেক কমেন্ট তলায় দেখছি যে বাবা রৌনক দা আরেকবার কনগ্রেচুলেশন, এই ব্যাপারটা আরেকবার কনগ্রেচুলেশনস সবাই লিখছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তারপরে আমাকে একজন বললো আরে রৌনক হচ্ছে 2022-এ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিল। এইবার এই ছেলেটা আমার কাছে 2 বছর ধরে পড়েছে, আমি জানি না, আপনি জানেনই না। এইটা দুটো জিনিস হয়েছে, মানে এটার পরে আমি ওই জন্য বললাম না দুটো জিনিস। এক তো হচ্ছে আপনি যেটা প্রথমে পয়সার কথা বললেন, প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তখন লোকে আমাদের কাছে পড়তো আমরা পয়সা কম নিই বলে, কিন্তু যখন রৌনকের মতো ছেলে আমাদের কাছে পড়ে, যেটা আমি জেনেছি চান্স পাওয়ার পরে, তার মানে যে পশ্চিমবঙ্গে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে আমার স্টুডেন্ট ছিল। তো সেই দিন তখন আমি মনে করলাম যে তার মানে এখন লোকে বিশ্বাস করে যে হ্যাঁ আমরা পড়াতে পারি। এখন সেই জায়গাটা তৈরি করে ফেলেছেন অলরেডি। তবে জায়গা তৈরি হওয়া মানে আমি সবসময় আমি বিশ্বাস করি, আমি খুবই মানে কি বলবো, লোকে এই জন্য বলে আমি নেগেটিভ খুব ক্যারেক্টার, বাট খুবই মানে আমি কোনো কিছুকে মানে গ্র্যান্টেড নিয়ে নিই না। হতে পারে আজকে স্টুডেন্টরা ভালোবাসছে, আমরা প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু এরকম না যে কালকেও আমাকে কেউ পছন্দ করবে। সময়ের সঙ্গে নিজেকে আস্তে আস্তে আরো আপডেট করতে থাকতে হবে, তাই তো? তারপরে কেউ পড়তে পারে না পড়তে পারে, তবে আমি বলেছি মানে আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার মাথা যতদিন কাজ করবে, পড়ানো আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হতে পারে আমি এখন নিটের জন্য পড়াচ্ছি, হতে পারে আমি মেডিসিনও পড়াচ্ছি ইদানিং ডাক্তারির জন্য, হতে পারে আমি কালকে মাধ্যমিকের জন্য সেটাও পড়াচ্ছি, হতে পারে আমি কালকে 1-2 এর জন্য পড়াবো, আমি হয়তো ইতিহাস পড়াবো, আমি ভূগোল পড়াবো, আমি কী পড়াবো জানি না, বাট পড়াবো। আমার মাথা যতদিন কাজ করছে আমি পড়াবো তো বটেই, কারণ পড়ানোকে আমার থেকে আলাদা করা খুব ডিফিকাল্ট। মানে একটা অদ্ভুত ভালো পডকাস্ট আমি কিন্তু ফিল করলাম, আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ। কেননা প্রচণ্ড প্যাশনেট একটা মানুষকে দেখলাম, যিনি একদিকে ডক্টর, একদিকে একজন টিচার, আর একদিকে একজন নামকরা ইনফ্লুয়েন্সার। কিন্তু সব কিছু অবশ্যই, কিন্তু সব কিছুর পেছনে যেটা আছে সেটা হচ্ছে একটা মারাত্মক প্যাশন, মারাত্মক জেদ, তাই তো? সেটা না থাকলে হবে না। এবং তার সঙ্গে আমার মনে হয় যে কোনো কেউ যারা সফল হতে চাইছে, লোকে এখন একটু সফলতা পেলে অনেক কিছু করে, আমি এটাই সবাইকে বলি আমি সবসময় যে প্যাশন ট্যাশন সব ঠিক আছে, মানে অসম্ভব অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব হার্ডওয়ার্কিং, মানে পরিশ্রম করতে হয়। মানে ধরুন আমি আজ সকালে ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে আরেক জায়গায় গেছি, সেখান থেকে এখানে এসেছি, গিয়ে আমি আবার পড়বো, কালকে ক্লাস নেব, তারপরে আমি আবার হাসপাতালে যাব, পেশেন্ট দেখবো, দেখে এসে আবার আরেকটা ক্লাস নেব। সো ইটস ডিফিকাল্ট, বাট মানে ওই আর কি। আপনার স্টুডেন্টরা আপনার শুধু পড়ানো নয়, আপনি যেভাবে তাদের মোটিভেট করেন এটার কথা বারবার বলে, এই জায়গাটা তৈরি করা কিন্তু অত সোজা নয়। মোটিভেট আমি করি না অ্যাকচুয়ালি, যদি আপনার মানে আপনি দেখেন, মানে আপনি না, আমি স্টুডেন্টের দেখেছি, কমেন্ট দেখেছেন, আমি মোটিভেট করি না, আমি বরং তাদেরকে এটাই বলি যে মোটিভেশন দিয়ে কিছু হয় না, এটাকে ওরা মোটিভেশন নিয়ে নেয়। মানে আমি যেটা বলি যে আমি আজকে যেটা সবাই বলে, ধরুন আমি একটা ভিডিও করলাম, আমি বললাম যে দেখ তুই নিটে চান্স পাবি, গুড়িয়ে দে, ভেঙে দে দরজা ফরজা, বলছি আমি এসব। ছেলেটা এদিকে গুড়িয়ে দিচ্ছে, কি ছেলেটা ফোন গুড়িয়ে দিচ্ছে, এটা শুনলো একদিন, শুনে রাত্রিবেলা বিশাল পড়লো, সারা রাত ভাবলো আজকেই সিলেবাস শেষ করে দেবো, পরের দিন কি সেই মোটিভেশন থাকবে? আর তার থাকবে না। এবং আলটিমেটলি নিটে চান্স পাবে হচ্ছে 50,000 ছেলেমেয়ে সরকারি মেডিকেল কলেজে, 25 লাখ ছেলেমেয়ে বসবে, বাকি 24 লাখ 50,000 পাবে না। এগুলো হচ্ছে ফ্যাক্ট। আমি এটাই বলি যে দেখ তুই মানে মোটিভেশনটা তোর মধ্যে থেকেই আসবে। আমি যদি তোকে একটা মোটিভেশনের কথা বলি, আমি যদি তোকে বলি যে হবেই, তুই তো ছোটোবেলায় ক্লাস 1-এ ফার্স্ট হতিস, এখন কেন হবি না? আরে 1 আর এটা এক নয়, কম্পিটিশান 25 লাখের মধ্যে, এখানে এটা অনেক আলাদা ব্যাপার। কিন্তু আমি এটা যদি বলি হয়তো সেই রাতটা সে পড়বে, কিন্তু সেটা সাস্টেন করবে না। তো মোটিভেশন একমাত্র উপায় হচ্ছে সেলফ মোটিভেশন, যে নিজেই নিজে ঘুম থেকে উঠছে এবং ভাবছে যে না আমাকে আজকের দিনটা কালকের থেকে বেটার করতে হবে, এবং সেটা কারুর কথা বলাতে হবে না। আমি এইটুকুই শুধু বলি, এটা অ্যাকচুয়ালি ডিমোটিভেটিং একটা কথা, কিন্তু লোকে এটাকে মোটিভেশন ভেবে নেয় আর কি। তাহলে তো ভালো।
আপনি যেটা বলছেন তার মধ্যে থেকে আপনার স্টুডেন্টরা বা যারা আপনার ফলোয়ার তারা পজিটিভটা বের করে নিচ্ছেন। খুব ভালো সেটা। আমি চাই যে স্টুডেন্টরা কাজে লাগাক, জীবনে পড়াশুনো করুক। সবাই তো ফাঁকিই মারে বেশিরভাগ ছেলে মেয়ে, এটাই মুশকিল আর কি। সেটা খারাপ লাগে, তবে কিছু করতে পারি না আর কি। নিট স্টুডেন্ট যারা এখন পড়ছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য এটাই বলবো যে প্রথম কথা, এই পরীক্ষাটা কোনো দিন জীবন মরণের পরীক্ষা নয়, যেটা অনেকে মনে করে যে আমি যদি চান্স না পাই আমার লাইফ শেষ হয়ে যাবে। এবং আমি এটা কমপ্লিটলি বলি, দিস ইজ বেসিক্যালি আ মার্কেটিং স্ট্র্যাটেজি হয়তো। কারণ যদি এটা বোঝানো হয় তাহলেই ছেলেটা বারবার নিট দেবে। কারণ যতবার নিট দেবে ততবার ভর্তি হবে, ততবার ইকোনমিক দিক থেকে ভালো জায়গায় সবাই পৌঁছাবে। তাই নিট প্রথম কথা এরকম ব্যাপারই নয়। মানে এরকম ধারণাটা করা ভুল আজকের দিনে দাঁড়িয়ে, অ্যাটলিস্ট যে আমি ডাক্তার হলেই আমি প্রচুর বিশাল বড় জায়গায় পৌঁছে যাব, আমি টাকার বিছানায় শুয়ে থাকবো, লোকে গেলেই আমাকে স্যালুট করবে। এটা নাও হতে পারে, আজ থেকে 10 বছর পরে সেই সিচুয়েশন নাও থাকতে পারে। তো এরকম প্রথম কথা ব্যাপার না। ইফ ইউ আর আ গুড ডক্টর দেন ইটস ভেরি গুড, কিন্তু সেটা যদি তুমি না হও তাহলে তুমি যে কোনো ফিল্ডেই তুমি ছড়াতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাই জীবন মরণের ব্যাপার নয়। বাট যদি তুমি নিটের ব্যাপারে সিলেক্ট করে থাকো যে আমি হ্যাঁ নিটকে দিচ্ছি, 1 বছর হোক 2 বছর হোক, তাহলে যে কোনো কাজ করছো যখন, তখন ওটাকে হাফ হার্টেডলি করে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল এফর্ট। যেমন আমি পড়াচ্ছি, আমি ফুল এফর্ট দিচ্ছি। আপনি পডকাস্ট করছেন, আপনি চেষ্টা করছেন যতটা সম্ভব ভালো করা যায় পডকাস্টটাকে, সব রকমভাবে। তাই একটা ছেলে যদি ভেবে না আমি নিট দেবো, তাহলে সেটাতে 100% দিক। তখন সে কেন ফুড ব্লগিং দেখছে? তখন সে কেন অন্য কারুর কন্ট্রোভার্সি দেখছে? তখন সে কেন এটা খুঁজতে যাচ্ছে যে কোন টিচার কার সম্পর্কে কী বললো, কে কী করছে? এগুলো কেন করছে? ওগুলো করার জন্য তো সারা জীবন পড়ে রয়েছে। এখন যে এফর্টটা সবাই দিচ্ছে সেটাতে 100% দিক, কিন্তু এরপরে দুটোই হতে পারে, সফল ব্যর্থতা দুটোই হতে পারে, সেটাতে এত ভাবার কিছু নেই। ইফ ইউ আর অনেস্ট তোমার কাজে, তাহলে এখানে ব্যর্থ হলেও আমার মনে হয় জীবন অনেক বেশি বড়। অনেক ধন্যবাদ অর্কদীপ। থ্যাংক ইউ। ভালো থেকো। থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।